ছোট লোকের বাচ্চা, ব্রেকআপ হয়নি 2 দিনও হলো না, আর তারই মাঝে তুই আরেকটা মেয়েকে পটিয়ে নিলি। অবশ্য তোর মতো ছোট লোক ফকিরের বাচ্চাদের দ্বারা এইসব কাজ করা কোনো ব্যাপার না। তোদের রক্তে এরকম কাজই যে মিশে আছে। অভি আমার কথাটা একবার শুনবে তো? চুপ, একদম চুপ, ছোট লোকের বাচ্চা। আর একটাও কথা বলবি না। আমার মুখের ওপর কথা বলার সাহস হলো কি করে তোর? আমি মাথা নিচু করে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। চারপাশে অনেক লোক জমা হয়ে গেছে। সবাই আমার আর অপির কথা শুনছে। অদিতি কিছু বুঝতে পারছে না এখানে কি হচ্ছে। অদিতি আমার আর অপির সামনে এসে বলল, এখানে কি হয়েছে রাহুল? এই মেয়ে তোমায় মারছে কেন? কিছু না, আপনি গাড়িতে গিয়ে বসুন। গাড়িতে গিয়ে বসবো মানে? এই বিয়াতব মেয়েটা তোমায় সবার সামনে থাপ্পড় মারছে, সাথে বাজে কথা বলছে। এই মেয়ে, তুই কাকে বাজে মেয়ে বলছিস? আমার সামনে দাঁড়িয়ে থাকা একটা মানুষরূপী অমানুষকে বলছি। আর আপনি যান এখান থেকে, আমি সব কিছু শেষ করে আসছি। কেন, তোর নতুন গার্লফ্রেন্ডকে বলবি না আমি কে? কি বললি তুই? আপনি গাড়িতে বসুন, আমি আসছি। ম্যাডামকে গাড়িতে বসে এসে অফিস সামনে দাঁড়িয়ে বললাম, আমি শুধু একজনকে ভালোবাসতাম, আর এখনও ভালোবাসি, আর সেটা হচ্ছে তুমি। কিন্তু তুমি সম্পর্কটা ভেঙে দিয়েছো। তবে চিন্তা নেই, আমি তোমার সামনে আসবো না কখনো। ভালো থেকো। আর হ্যাঁ, আমি মারা যাওয়ার আগে তোমার কাছ থেকে নেওয়া টাকাগুলো সুদসহ ফিরিয়ে দেবো। কি, তুই টাকা দিয়ে দিবি? নিজের পরিবার নিজে চালানোর জন্য তুই আমার কাছ থেকে টাকা নিয়ে চলতি, আর এখন বলছিস টাকা দিয়ে দিবি? জানেন তো, মনের ইচ্ছে পবিত্র হলে সেটা একদিন একদিন পূরণ হবেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই গল্পটির A to Z সকল পর্ব একসাথে দেওয়া হলো। তো চলো শুরু করা যাক। ভাইয়া, আমার ভার্সিটি আর কোচিংয়ের বেতন দেয়া লাগবে। এবার যদি সঠিক সময় না দিতে পারি তাহলে আমাকে ভার্সিটি ও কোচিং থেকে বের করে দিবে বলছে। ভাইয়া, আমার বন্ধুরা মিলে সবাই ঠিক করেছে সেন্ট মার্টিন যাবে, আর সেখানে একটা 5 তারকা হোটেল থাকবে। আমিও তাদের সাথে যেতে চাই। আমায় ওদের সাথে যাওয়ার জন্য 5,000 টাকা লাগবে। তোদের টাকা দিবে কি করে? সে তো তার বোনকে নিয়েই ব্যস্ত। তোর বাবা আজকে যদি সুস্থ থাকতো তাহলে তোদের এমন দশা হতো না কখনো। বাসায়ও কোনো বাজার নেই যে রান্না করব। সবাই আমার কপালের দোষ। মা, আমি কি বলেছি ওদের টাকা দেবো না? তুমি কি শুরু করেছো বলো তো? আজ নিয়ে ওরা 2 দিন হলো বলল, কিন্তু তুই তো ওদের টাকাও তো দিস নাই। আমি আজকে অপির কাছ থেকে 20,000 টাকা নিয়েছিলাম নতুন ফোন কিনবো বলে। কিন্তু বাসায় ফিরে নিজের রুমে এসেছি, তখনই আমার 2 ভাই আর মা এই কথাগুলো বলল। আমি আমার ছোট 2 ভাইয়ের কথা শুনে ও মায়ের কথাগুলো শুনছিলাম, আর একটা মুচকি হাসি বজায় রেখে। আমি 2 ভাইয়ের কথা শুনে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বললাম, তোরা এই মাসে টাকা নিলি? এখনে কলেজ থেকে দেয়া লাগবে বলছে। আমার সব বন্ধুরা যাবে, আমিও যাব। সেদিন দেখলাম তোদের 2 জন মেয়ে নিয়ে ঘুরতে। তোরা যদি এভাবে টাকা নষ্ট করিস তাহলে কি করে হবে বল? তোরাও তো পারিস ওই মেয়েদের পিছনে না করে 2টা টিউশনি করতে। এতে করে আমাদের সকল আর্থিক সমস্যা দূর হবে, তোরাও তোদের হাত খরচ চালিয়ে নিতে পারবি। এত কথা না বলে সোজা বলে দিলেই তো পারিস যে তুই ওদের পড়ালেখাতে করাতে চাস না। তুই যদি টাকা না দিস তাহলে আমার মানুষের বাসায় কাজ করে নিজের ছেলেদের পড়াতে হবে। আমার ছেলেদের তো আর অমানুষ তৈরি হতে দিতে পারি না। মা, কি বলছো কি? আমি শুধু তোদের জিজ্ঞাসা করছিলাম। আচ্ছা, হয়ে যাবে। নীরব, কত টাকা লাগবে তোর কলেজে আর কোচিংয়ে? সব মিলে 5,000 টাকা। আচ্ছা জয়, তোর কবে লাগবে টাকা? নীরব আর জয় দুজনে বলে উঠলো, এই মাসের 13 তারিখে দিলে হবে। তখন আমি বললাম, আচ্ছা তোরা এনে টাকাগুলো। আর মা, এই নাও 6,000 টাকা এই মাসের খরচের। নীরব, জয় আর মা হাসি মুখে আমার রুম থেকে বের হয়ে যায়, আর কেউ আমার রুমের বাইরে থেকে সব কিছু দেখে যাচ্ছে। নীরব আর জয় আমার রুম থেকে বের হয়ে যাওয়ার পরই আমি মাথায় হাত দিয়ে মাথা নিচু করে বসে আছি। তখন আমার রুমে কেউ প্রবেশ করে। আমি মাথা নিচু করে বলে উঠলাম, আপা কিছু বলবি? না ভাইয়া, কিছু না। তুই এই শরবতটা খেয়ে নে, দেখবি ভালো লাগবে তোর। আপুর হাত থেকে শরবত নিয়ে বললাম, তোর বল কত টাকা লাগবে? না ভাইয়া, লাগবে না টাকা আমার। আচ্ছা ভাইয়া, তুই যে ওদের বলার সাথে সাথে ওদের টাকা দিয়ে দিস, তুই জানিস কি ওরা টাকাটা সত্যি কথা বলে নিচ্ছে নাকি? আমার বিশ্বাস আছে ওরা কখনো আমায় মিথ্যা বলবে না। ভাইয়া, মানি ব্যাগে 4,000 টাকা আছে,
ওখান থেকে 3,000 নিয়ে নে, আর তুই এ টাকা দিয়ে তোর কোচিং ফি আর নিজের প্রয়োজনীয় কিছু জিনিস আর হাত খরচ হিসেবে রেখে দিস। ভাইয়া বলছি তো লাগবে না টাকা এখন। আপু, আমি আজকে ভার্সিটির ক্যান্টিনে সব কিছু শুনেছি, তোর আর ঋতুর কথা। প্রিয়ার কোনো কথা না বলে মানিব্যাগ থেকে দেখতে পায় সেখানে 4,000 টাকা আছে। তখন প্রিয়া আমাকে বলে, ভাই আমি টাকা নিয়ে নিলে মানিব্যাগে তো 1,000 টাকা থাকবে। হুম। তাহলে তুই এই মাস চলবি কি করে? আরে সমস্যা হবে না তো। প্রিয়া আমার দিকে রাগী দৃষ্টিতে তাকায়, মানিব্যাগ থেকে 2,000 টাকা নিয়ে 2,000 টাকা রেখে দেয়। আমি প্রিয়ার যাওয়ার দিকে তাকিয়ে একটা মুচকি হাসিতে বাথরুমে চলে যাই। আমি ফ্রেশ হয়ে বেরোতে মনে হয় বাবার ওষুধের টাকা দেওয়া হয়নি মায়ের কাছে। আমি মানিব্যাগ থেকে টাকা নিয়ে মায়ের রুমের সামনে চলে যাই। আমি রুমের সামনে গিয়ে শুনতে পেলাম, তোদের জন্য আর কত কথা শুনবো ওই অনাথের কাছে? টাকার যখন দরকার হয় তখন একসাথে বলতে পারিস না? আর মেয়ে নিয়ে ঘোরার সময় চারপাশে চোখ কান খোলা রেখে চলাফেরা করলেই তো পারিস। মা আসলে চুপ কর। এই আপদগুলোকে কি করে যে বের করে বাসা থেকে সেই চিন্তা করে আমি মরি। আর তোরা কি করছিস শুনি? খেয়ে খেয়ে এক একটা আর অষ্টরম্বা হচ্ছিস, একটা উপায়ও বের করতে পারলি না। তোদের আমার ছেলে বলতেও লজ্জা করে। আমি কথাগুলো শুনে একটা হাসিতে চলে আসি সেখান থেকে। নিচে এসে খাবার টেবিলে চলে যাই। টেবিলে গিয়ে দেখতে পাই প্রিয়া আগে থেকে টেবিলে বসে আছে। তখন আমি বললাম, কি রে আপু, তুই খাবার খেয়েছিস? না, একসাথে খাবো। জয়, নীরবার মা কই? তারা খাবার খেয়ে নিয়েছে। আমি প্লেট সামনে নিয়ে দেখতে পাই ডাল, সবজি আর মাছে কিছু কাটা রাখা আছে আমার আর প্রিয়ার জন্য। আমি প্রিয়ার দিকে তাকিয়ে বললাম, খাওয়া শুরু কর আপু। আচ্ছা ভাইয়া, তুই এদের কিছু বলিস না কেন? দেখছিস না, এরা প্রতিদিন ভালো ভালো খাবার খেয়ে আমাদের জন্য সব কাঁটাযুক্ত খাবার রেখে যায়। কতদিন হলো একটু ভালো কোনো খাবার খাই না। যদি মা বেঁচে থাকতো তাহলে হয়তো এমন খাবার আমাদের খেতে হতো না। আমি যখন খাবারটা মুখে দেব তখনই প্রিয়ার কথাগুলো শুনে আমার হাতের খাবার হাতেই থেকে যায়। আমি প্রিয়ার দিকে তাকিয়ে দেখি প্রিয়া কথাগুলো বলে চুপচাপ খেয়ে নিল। তখন আমি প্রিয়াকে বললাম, আপু খাবারটা কিন্তু ভালো হয়েছে রে, তাই কথা না বলে খাবার খেয়ে নে। প্রিয়ার কোনো কথা বলল না। প্রিয়া জানে আমাকে আর কিছু বলে লাভ হবে না, তাই প্রিয়া চুপচাপ খাবার খেয়ে নিল। আমি খাবার খেয়ে আমার রুমে শোয়া মাত্রই আমার ফোন বেজে ওঠে। আমি ফোন হাতে নিয়ে দেখতে পাই অপি কল করেছে। অপি হলো আমার জিএফ। আমি কল রিসিভ করতে হবে বলে ওঠে, এই, তোর কি কোনো দায়িত্ব নেই? টাকা দরকার পড়লে আমার কথা মনে হয় না? মেয়েবাজি করতে থাকিস তুই। তোর সাথে রিলেশনে যাওয়াটাই আমার জীবনে সবচেয়ে বড় ভুল। মানুষের বিএফ কত কিছু করে নিজের জিএফ এর জন্য, আর তুই আমার জন্য আজ পর্যন্ত কিছু করেছিস? শুধু বাদাম আর রাস্তার ধারে চা নিয়ে আসতি, আর উল্টো আমার কাছ থেকে তুই টাকা ধার নিস। এমনকি আজকেও নিলি। আজ পর্যন্ত কত টাকা নিয়েছিস সেটার কোনো হিসাব আছে তোর কাছে? আরে জান, তুমি কি বলছো এসব? সব কিছুরই হিসেব আছে আমার কাছে। চাকরি পেয়ে গেলে দিয়ে দেবো সব। রাগ তোর বড় লোকের মতো কথা বলা, থাকিস তো ফকিরের মতো। আর শোন, তোর মতো ড্রাইভারের সাথে আমার রিলেশনশিপ কন্টিনিউ করা সম্ভব না। আর শোন, আর কয়েকদিন পর আমি বিয়ে করছি। কি বলছো তুমি? তুমি না আমায় ভালোবাসো? তোর কি আছে, চলিস তো আমার টাকা দিয়ে। শোন, তুই যদি তোর পরিবারকে ছাড়তে পারিস তাহলে ফিরে আসিস আমার কাছে। যদি রাজি থাকিস তাহলে বিয়ের আগে এসে দেখা করিস। আর যদি না পারিস তাহলে আমার বিয়েতে ফকিরদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, এসে খেয়ে যাস। আর আমার হাজব্যান্ডকেও দেখে যাস। আরে তুমি আমাকে এসব বললে রাগাতে পারবে না জান। বলো কি করছে এখন জান? রাগ তোর জান তোর কাছে। আজকে থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুই যদি আমার সামনে কখনো আসিস তাহলে তুই মারা পড়বি। আর তোর মতো ফকিরকে আমি এই টাকাগুলো ভিক্ষা দিলাম। তোর কাছে তো আমার চেয়ে তোর পরিবার বড়। তো তোর পরিবার নিয়ে থাক। আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওপি এমন করো না প্লিজ। আমি তো চাকরির জন্য চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না। চাকরি পেলে তুমি এবং আমার পরিবারের মুখে হাসি ফুটে তুলতে পারবো। আমাকে কয়েকটা দিন সময় দাও প্লিজ। ওই যে একটু আগে বললাম, তুই যদি তোর পরিবারকে ছাড়তে পারিস তাহলে হয়তো আমি ভেবে দেখতে পারি। কি বললে তুমি অপি? তুই ঠিক শুনেছিস, যদি পরিবার ছাড়তে পারিস তাহলে ফিরে আসিস। আমার কথা মানলে ফিরে আসিস, আর তা না হলে
আমায় ভুলে যা। এখন তুই ঠিক কর, তুই কি করবি? মানে? কি করবি বল, হ্যাঁ বা না, যে কোনো একটা বেছে নিতে হবে তোকে। আমি কিছু সময় চিন্তা করে মুখে হাসি ফোটাই, তো ও চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আমি চোখে জল মুছে বললাম, ভালো থেকো নতুন স্বামীর সংসার নিয়ে। আমি ছাড়া আমার পরিবারের দেখাশোনা করার জন্য আর কেউ নেই, তাই আমার পরিবারকে আমি ছাড়তে পারবো না। তুমিও ভালো থেকো। ছোট লোকের বাচ্চা, আর কখনো তুই আমার সাথে যোগাযোগ করবি না, আমার সামনে আর কখনো আসবি না তুই। ফোন রাখ কুত্তার বাচ্চা। অপি শোনো অপি। কথাগুলো বলে অপি কল কেটে দিল। আমি ফোন ব্যাক করলাম, কিন্তু ফোন বন্ধ বলছে। আমার সবার কথা শুনে এত কষ্ট হচ্ছিল না, কিন্তু আজকে আমার অনেক কষ্ট হচ্ছে। আমি 2টা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি। এবার আপনাদের পরিচয়টা দিয়ে দিই। আমার নাম রাহুল রাজ চৌধুরী। 2 বছর হলো আমি মাস্টার্স করছি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে সিলেট সরকারি কলেজে, আর প্রিয়া একই কলেজে মাস্টার্স করছে। নীরবা জয় অনার্স 3য় ও 4র্থ বর্ষে লিডিং ইউনিভার্সিটিতে। আমার মা নেই আর বাবা অসুস্থ। আমার মা আমাকে আর আমার ছোট বোন প্রিয়াকে 10 ও 3 বছর বয়সে রেখে পরপারে পাড়ি দেন। তখন আমার বাবা আমাদের দেখাশোনা করার জন্য আবার বিয়ে করেন। আমার সৎ মা ডলি বেগম আমাদের সাথে প্রথমে ভালো ব্যবহার করলেও কয়েক মাস পর আমার সাথে খারাপ ব্যবহার শুরু করেন। নীরবার জয় জন্মের পর আমার প্রিয়ার জীবনে নেমে আসে চরম অন্ধকার। 4 বছর আগে আমার বাবা অ্যাক্সিডেন্ট করেন এবং তার পা দুটো কেটে ফেলতে হয়, যার জন্য আমার জীবনে নেমে আসে অমাবস্যার অন্ধকার। আমি বাধ্য হয়ে পড়ালেখার পাশাপাশি একটা চাকরির খোঁজ করতে লাগলাম। কয়েকদিন পর একটা ড্রাইভারের চাকরি পাই, যার বেতন 12,000 টাকা। আমি আর রাহুল একই কলেজে পড়ি। অপির সাথে আমার সম্পর্ক 3 বছরের, আর আজকে আমাদের ব্রেকআপও হয়ে গেল। বাকিটুকু না হয় গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। পরের দিন সকালে আমার ঘুম ভাঙে আমার ফোনের আওয়াজে। আমি ফোন হাতে নিয়ে দেখতে পাই আমার মালিকের ফোন। আমি রিসিভ করে বললাম, হ্যাঁ আঙ্কেল বলুন। রাহুল, আজকে তাড়াতাড়ি করে আমার বাসায় আসতে হবে তোমার। কেন আঙ্কেল, কিছু হয়েছে কি? আরে তেমন কিছু না, আমার বড় ছেলে আরিফ আর ছোট মেয়ে অদিতি আসছে আজকে দেশে, তাই ওকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে যেতে হবে। ফ্লাইট ল্যান্ড করবে 11টায়। আর তুমি তো জানো সিলেট শহরে জ্যাম কেমন। আঙ্কেল, আমি আমার আপুকে কলেজে নামিয়ে দিয়ে তাড়াতাড়ি চলে আসবো। আপনি আর আন্টি রেডি থাকবেন। আমি কথা বলে ফোন রেখে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে গিয়ে আমার বাবার রুমে চলে যাই। তখন আমি আমার বাবাকে ঘুম থেকে ডেকে তুলে মুখ ধুয়ে হালকা নাস্তা নিয়ে এসে খাইয়ে দিই। তখন আমার বাবা কান্না করে বলেন, তোর অনেক কষ্ট হয় তাই না রে বাবা? আরে না বাবা, আর তুমি কান্না করছো যে? তোর এই বয়সে ঘোরাঘুরি করার কথা, কিন্তু তুই পরিবারের জন্য সব বিসর্জন দিয়ে দিচ্ছিস। কি করব বল? সৃষ্টিকর্তা যে আমাদের চিরদিনের জন্য বিছানায় শুয়ে দিয়েছেন, আমি বাবার দায়িত্ব পূরণ করতে পারলাম না ঠিক করে। বিয়ে করেছিলাম তোদের সুখের কথা চিন্তা করে, কিন্তু তোদের সুখের পরিবর্তে দুঃখটা বাড়িয়ে দিলাম। আরে বাবা, কান্না করছো কেন তুমি? তুমি জানো না আমি তোমার কান্না সহ্য করতে পারি না। তুমি চিন্তা করো না, সৃষ্টিকর্তা তো আসেনি। বিকেলে তোমার ওষুধ নিয়ে আসবো, তুমি চিন্তা করো না তো। এখন নাস্তা করে নাও। তারপর আমি আমার বাবাকে নাস্তা খেয়ে দিয়ে রেডি হয়ে হালকা কিছু খাবার খেয়ে প্রিয়াকে নিয়ে বেরিয়ে পড়ি। প্রিয়াকে কলেজে নামিয়ে দিয়ে আমি চলে যাই আমার আঙ্কেলের বাসায়। সেখান থেকে আঙ্কেল আর আন্টিকে নিয়ে আমি চলে যাই এয়ারপোর্টে। 11:30 আরিফ আর অদিতি এয়ারপোর্টে সমস্ত কাজ শেষ করে বের হয়ে আসে। আমি ব্যাগগুলো গাড়িতে তুলে চালানো শুরু করি। 12:40 বাসায় এসে পৌঁছাই। আঙ্কেল আর বাকি সবাই ভিতরে চলে যায়। আমি ব্যাগগুলো গাড়িতে থেকে নিয়ে আরিফ আর অদিতির রুমে রেখে দিয়ে নিচে এসে আঙ্কেলের উদ্দেশ্যে বললাম, আঙ্কেল আমি এবার আসি, তাহলে 3টার দিকে চলে আসবো আমি। আচ্ছা। তখন অদিতি আমার সামনে এসে আমার দিকে তাকিয়ে বলে উঠলো, এই ড্রাইভার, কোথায় যাবে তুমি? আমি একটু পরে বের হব, তখন আমায় নিয়ে যাবে কে? ম্যাডাম, এখন আমার বোনকে কলেজ থেকে বাসায় নিয়ে যাব, আর এই টাইমটা আমি আঙ্কেলকে বলেই কাজে এসেছি। আচ্ছা রাহুল, তুই যা, আর 3টায় চলে আসিস। আচ্ছা রাহুল, তুই গাড়িতে গিয়ে অপেক্ষা কর, আমি আসছি। আঙ্কেল, কোথায় যাবেন আপনি? না, আমি আসছি, তুই যা। আমি কোনো কথা না বলে বাইরে চলে যাই। আরিফ আর অদিতি তার রুমে চলে যায়। কিছুক্ষণ পর আঙ্কেল আমার হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বলেন, এই নে তোর বেতন। তোকে এই মাসে বেতন দিতে একটু দেরি হয়ে গেল রে বাবা। আর আঙ্কেল, কোনো সমস্যা নেই। শুন, এই খামে 30,000 টাকা আছে। এত টাকা কেন আঙ্কেল? তোকে বোনাস দিলাম, আজকে আমার ছেলে মেয়ে আমার কাছে এসেছে তাই। ও আচ্ছা। আমি টাকাগুলো গাড়ির সামনে সিটে রেখে গাড়ি চালানো শুরু করলাম।
আমি কলেজে এসে আমার বন্ধু মিটনের কাছ থেকে পড়াগুলো নিয়ে প্রিয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর প্রিয়াও চলে আসে। আমি গাড়ি চালানো শুরু করি। হঠাৎ প্রিয়া খাম দেখে বলে ওঠে, ভাই এটা কি রে? ও এটা আঙ্কেলকে বেতন দিয়ে দিছে। আর জানিস কত টাকা দিয়েছে? কত? 30,000 টাকা। হঠাৎ এত টাকা দেওয়ার কারণ? আর আঙ্কেলের ছেলে আর মেয়ে বিদেশে পড়াশোনা করে শেষ করে এসেছে, তাই টাকাগুলো নিয়ে মায়ের হাতে দিবি। আর কিছু টাকা নিয়ে বাবার ওষুধ আর কিছু কাপড় কিনে নিবি। কি বলিস তুই? ভাইয়া আমার 15,000 টাকা লাগবে, আর সেটা কালকেই লাগে। কেন? জানি না, স্যার বললো তাই। আচ্ছা রেখে দিস তোর কাছে টাকা, আর বাকি টাকাগুলো দিয়ে দিস মাকে। ভাই তোর কি কোনো শখ বা ইচ্ছে নেই? পরিবারে বড় ছেলেদের শখ বা ইচ্ছে কোনোটাই থাকে না আপু। তাদের কাঁধে থাকে দায়িত্ব নামক সবচেয়ে বড় শখ বা ইচ্ছে। ভাই কি করব বল, আমিও চেষ্টা করছি কিন্তু কোনো কিছু পাচ্ছি না রে। তোর এই ভাই থাকতে তোর কোনো কিছু দরকার হবে না। যদি কিছু দরকার হয় তাহলে আমাকে বলবি, দেখবি হাজির হয়ে যাবে। মা চলে যাওয়ার পর থেকেই তো তুই দিয়ে যাচ্ছিস সবকিছু। ভাইয়া আজকে অপি আপুকে দেখলাম একটা ছেলের সাথে ঘোরাঘুরি করতে। আপু ছেলেটাকে জড়িয়ে ধরেছিল। ও আচ্ছা। ভাই কি হয়েছে বলতো? কই কিছু না তো। আমার দিবি ভাইয়া, বল কি হয়েছে? প্রিয়া কি বলছিস কি? তাহলে সত্যি কথা বল। ওপি আমার সাথে থাকতে চায় না। সত্যি তো, আমার কি আছে বলতো? আমার মধ্যে একটা ড্রাইভারের সাথে থাকবে কি করেও? আমি আজ পর্যন্ত ওপিকে ভালো কিছু দিতেও পারিনি, কোথাও ঘুরতে নিয়ে যেতে পারিনি, কোনো ভালো রেস্টুরেন্টে ভালো কিছু খাওয়াতেও পারিনি। তাহলে ওপি আমার সাথে থাকবে কি করে? আমার কথাগুলো শুনে প্রিয়ার চোখের কোণেও জল এসে গেল। প্রিয়া সেই জল আমাকে লুকিয়ে মুছে বলে ওঠে, ভাইয়া আমি অপি আপুর সাথে একবার কথা বলে দেখি ঠিক করা যায় কিনা সব। আপু তুই এই কাজ করতে যাস না কখনো। কেন? তুই কি অদিতি আপুকে ছাড়া ভালো থাকবি? জানিস তো একটা জিনিস, যখন কোনো ফুল গাছে বা ফল গাছে চোরের হাত লেগে যায়, সেই গাছে কখনো আর ফুল বা ফল আসে না। ঠিক তেমনই আমাদের ভালোবাসায় চোরের হাত লেগে গেছে, সেটার কখনোই ঠিক হবে না। কিন্তু ভাইয়া। চল রেস্টুরেন্টের ভিতরে। এখানে কেন? কাল কেন বললি তোর ভালো খাবার খেতে ইচ্ছে করছে, তাই নিয়ে এলাম। ভাইয়া এখানে তো অনেক টাকা খরচ হবে। আজকে ভাইয়া তোকে খাওয়াবে রে, তুই বল কি খেতে চাস? আজকে আমি তোকে ট্রিট দিলাম। ভাইয়া তুই অর্ডার কর। আমি ওইটাকে ডাক দিয়ে কিছু খাবার অর্ডার করলাম। তারপর ভাই বোন মিলে খাওয়া দাওয়া করে রেস্টুরেন্টে বিল মিটিয়ে বাসায় চলে আসি। ভাইয়া এই নে তোর 15,000 টাকা। বাসায় এসে গেছি, চল ভিতরে। তারপর দুজনে চলে যাই নিজের রুমে। ফ্রেশ হয়ে এসে আমি খাবার টেবিলে চলে আসি। প্রিয়ার আগেই আমি টেবিলে এসে দেখতে পাই আমার আর প্রিয়ার খাবার বেড়ে রাখা। সেই খাবারের চারপাশে মাছি ঘোরাঘুরি করছে। তখন আমি প্রিয়ার জন্য রাখা ভাত ফেলে দিয়ে নতুন করে খাবার নিয়ে আসি, আর আমি আগের খাবারগুলো খেয়ে নিই। এখন আপনারা বলবেন রেস্টুরেন্টে খাবার খেয়ে কেন খাচ্ছি, আর এখন যদি না খাই তাহলে আবার সমস্যা হবে, তাই খেয়ে নিলাম। অবশ্য এর থেকে আরও খারাপ খাবারও আমার আর প্রিয়াকে খেতে হয়েছে। আমি চাকরি পাওয়ার পর কিছুটা উন্নতি হয়েছে খাবারের। আমি খাবার খেয়ে উঠে প্রিয়ার জন্য রাখা খাবারগুলো ঢেকে রেখে চলে যাই আমার মায়ের রুমে। আমি মায়ের রুমের সামনে গিয়ে বললাম, মা আসবো? কি জন্য আসবি ওখান থেকে বল। মা বেতন দিয়েছে আজকে, এই না 10,000 টাকা। আয় ভিতরে আয়, দিয়ে টাকাগুলো দে আমার কাছে। আমি রুমে ঢুকে টাকাগুলো মায়ের হাতে দিয়ে দিই। আমি যখন চলে আসবো তখনই উনি বলে ওঠেন, শোন, 2 দিন পর আমার বোনের মেয়েরা আসবে। ওরা কয়েকদিন থাকবে আমাদের এখানে। তুই আর প্রিয়া কয়েকদিনের জন্য কোথাও থেকে ঘুরে আয়, তোদের ঘোরাও হবে ভাই বোনের। মা এত না ঘুরিয়ে সোজা বললেই তো হয়। আমরা যেন এই কয়েকদিন বাসায় না থাকি, যাতে তোমার বোনের মেয়েদের কোনো সমস্যা না হয়। ধরে নে তাই, কালকে বিকালে চলে যাবি তোরা। তোদের বাবাকে এই বিষয়ে কিছু বলবি না, আর বললেই কি করবে তোর পঙ্গু বাবা আমার। মা চিন্তা নেই, আমি বাবাকে বলবো না। কালকে বিকালে আমি আর আপু চলে যাব, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। আমি কথাটা বলে রুম থেকে চলে এসে আমার রুমে কিছু সময় রেস্ট নিয়ে চলে যাই প্রিয়ার রুমে। প্রিয়া খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে সে বই নিয়ে বসেছে। তখন আমি রুমে ঢুকে বললাম, আপু তোর ব্যাগ গুছিয়ে নে, কয়েকদিন কোথা থেকে ঘুরে আসি আমরা। অন্যের জন্য নিজের বাড়ি নিজের রুম ছেড়ে দিব ভাইয়া? ভুল বলি রে আপু, বাড়ি তো এখন তাদের, আমরা হলাম আশ্রিতা। ভাইয়া চল না আমরা অন্য কোথাও চলে যাই। বাবার কি হবে? বাবা তো বাড়ি ছেড়ে যাবে না, আর বাবাকে বাড়ি ছেড়ে কথা বলে বাবা অনেক কষ্ট পাবে রে। কোথায় যাব আমরা?
সেটাই চিন্তা করছি কোথায় যাব। ভাই চিন্তা করিস না, আমি তোর আর মায়ের সব কথা শুনে ঋতুর সাথে কথা বলি। তখন ঋতু আমায় বলেছে তার বাসায় কয়েকদিন থাকার জন্য, আর তোকেও বলেছে আমার সাথে যাওয়ার জন্য। না আপু তুই যা, আমি আঙ্কেলের সাথে কথা বলে একটা ব্যবস্থা করে নেব। ভাই বোন আরও কিছু সময় কথা বলে আমি বেরিয়ে পড়ি আঙ্কেলের বাসার উদ্দেশ্যে। আমি আঙ্কেলের বাসায় এসে সোজা আঙ্কেলের রুমে চলে যাই। কিছুক্ষণ আঙ্কেলের সাথে কথা বলে নিই, তারপর আমি অদিতিকে নিয়ে বেরিয়ে পড়ি। কিছু দূর আসার পর বললাম, ম্যাডাম কোথায় যাবেন? শুনেছি সিলেটের চল্লাপাড়ে একটা ওয়ার্কওয়ে আছে, ওখানে চলো। আচ্ছা। কিছু সময় পর আমরা সেখানে পৌঁছে যাই। আমি গাড়ি পার্কিং করে অদিতিকে বললাম, কি হলো ম্যাডাম, নামবেন না আপনি? আমি কি একা যাবো নাকি? হ্যাঁ, আপনি না বললেন এখানে আসবেন। বলেছি, কিন্তু আমি কিছু চিনি না। 5 বছর পর দেশে আসলাম আমি। আমি একা যেতে পারবো না, আমার সাথে চল তুই। আচ্ছা চলুন। আমি গাড়ি লক করে অদিতিকে নিয়ে ওয়ার্কওয়েতে প্রবেশ করি। আমি অদিতিকে সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছি, আর অদিতি দেখছে, ওর সাথে ছবিও তুলছে। কিছু সময় ঘোরাঘুরি ও ছবি তুলে অদিতিকে নিয়ে সেখান থেকে বের হয়ে আসি। আমি আর অদিতি যখন গাড়িতে উঠতে যাব, তখন আমার গালে কেউ ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। আমি কিছুটা রেগে যাই, পরে করে নিজেকে সামলে নিয়ে সামনে তাকে আমার মুখে হাসি ফুটে ওঠে। আমি কিছু বলার আগেই থাপ্পড়দা ব্যক্তি বলে ওঠে, ছোট লোকের বাচ্চা, ব্রেকআপ হয়নি 2 দিনও হলো না, আর তারই মাঝে তুই আরেকটা মেয়েকে পটিয়ে নিলি। অবশ্য তোর মতো ছোট লোক ফকিরের বাচ্চাদের দ্বারা এইসব কাজ করা কোনো ব্যাপার না। তোদের রক্তে এরকম কাজই যে মিশে আছে। ওবে আমার কথাটা একবার শুনবে তো? ঠাস ঠাস করে আরো 3টা থাপ্পড় মেরে দিল আর বলে উঠল, চুপ, একদম চুপ ছোট লোকের বাচ্চা, আর একটাও কথা বলবি না। আমার মুখের ওপর কথা বলার সাহস হলো কি করে তোর? আমি মাথা নিচু করে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। চারপাশে অনেক লোক জমা হয়ে গেছে, সবাই আমার আর অপির কথা শুনছে। অদিতি কিছু বুঝতে পারছে না এখানে কি হচ্ছে। অদিতি আমার আর অপির সামনে এসে বলল, এখানে কি হয়েছে রাহুল? এই মেয়ে তোমায় মারছে কেন? কিছু না, আপনি গাড়িতে গিয়ে বসুন। গাড়িতে গিয়ে বসবো মানে? এই বিয়াতব মেয়েটা তোমায় সবার সামনে থাপ্পড় মারছে, সাথে বাজে কথা বলছে। এই মেয়ে, তুই কাকে বাজে মেয়ে বলছিস? আমার সামনে দাঁড়িয়ে থাকা একটা মানুষরূপী অমানুষকে বলছি। আর আপনি যান এখান থেকে, আমি সব কিছু শেষ করে আসছি। কেন, তোর নতুন গার্লফ্রেন্ডকে বলবি না আমি কে? কি বললি তুই? আপনি গাড়িতে বসুন, আমি আসছি। ম্যাডামকে গাড়িতে বসে এসে অফিস সামনে দাঁড়িয়ে বললাম, আমি শুধু একজনকে ভালোবাসতাম, আর এখনো ভালোবাসি, আর সেটা হচ্ছে তুমি। কিন্তু তুমি সম্পর্কটা ভেঙে দিয়েছো। তবে চিন্তা নেই, আমি তোমার সামনে আসবো না কখনো। ভালো থেকো। আর হ্যাঁ, আমি মারা যাওয়ার আগে তোমার কাছ থেকে নেওয়া টাকাগুলো সুদ সহ ফিরিয়ে দেবো। কি, তুই টাকা দিয়ে দিবি? নিজের পরিবার নিজে চালানোর জন্য তুই আমার কাছ থেকে টাকা নিয়ে চলতি, আর এখন বলছিস টাকা দিয়ে দিবি? জানেন তো, মনের ইচ্ছে পবিত্র হলে সেটা একদিন একদিন পূরণ হবেই। আর সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস আছে। আসি, ভালো থাকবেন। আমি কথাটা বলে সেখান থেকে চলে আসি গাড়িতে। আমি গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে চলে যাই বাধাঘাট ব্রিজে। সেখানে গিয়ে গাড়ি দাঁড় করে গাড়ি থেকে বের হয়ে ব্রিজের একপাশে দাঁড়িয়ে সূর্যাস্তের দিকে তাকিয়ে থাকি। অদিতি গাড়ি থেকে বের হয়ে সূর্যাস্তের দৃশ্যটা দেখে ছবি তুলতে ব্যস্ত হয়ে যায়। অদিতি ছবি তোলা শেষ হলে অদিতি আমার পাশে দাঁড়িয়ে বলে, জায়গাটা তো অনেক সুন্দর। সত্যি সূর্যাস্তের দৃশ্যটা দেখে মনটা ভালো হয়ে গেল। আমি সূর্যাস্তের দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিলাম। তখন অদিতি আমার উদ্দেশ্যে বলে, মেয়েটা কে ছিল? আমার গার্লফ্রেন্ড অপি। ব্রেকআপের কারণ? আমি তার কাছ থেকে কিছু টাকা নিয়েছিলাম পরিবারের সবার অভাব পূরণের জন্য। নিজের কাজ, পরিবার আর চাকরি খোঁজ করতে করতে আগের মতো সময় দিতে পারিনি। তাই ভালো কোনো রেস্টুরেন্ট বা কোথাও ঘুরতেও নিয়ে যায়নি। তাই ব্রেকআপ হয়ে গেছে। আসলে পরিবারে বড় ছেলে হয়ে যা হয় আর কি। জানেন, একসময় আমি মনে করতাম প্রেম ভালোবাসা ছড়ানো ঠিক না, কিন্তু বুঝতে পারিনি এরকম পরিস্থিতি তৈরি হবে। ওপি প্যাসাপ করার জন্য বলেনি বা তোমায় কিছু বলেনি? হ্যাঁ বলেছো তো আমায়। ওপি কি বলেছে? যদি আমি আমার পরিবার ছাড়তে পারি তাহলে সে আমায় বিয়ে করবে আর মেনেও নেবে। আর জানেন ম্যাডাম একটা কথা, আমি ইচ্ছে করে ঘুমাতে চাইলে ঘুমাতে পারি না, কারণ আমার কাছে পরিবারের দায়িত্ব আছে। কারণ আমার রোজগারের টাকা দিয়ে আমার পরিবার চলে। সারাদিন কাজ শেষ করে আমি যখন বাসায় আসি তখন আমার ছোট বোনটা আমার জন্য শরবত নিয়ে আসে, কিন্তু আমি আমার বোনের জন্য কিছু নিয়ে যেতে পারি না।
যখন কোনো শপিং মলের সামনে দিয়ে যাই তখন অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখতে পাই, কিন্তু টাকার অভাবে কিনতে পারিনি। ইচ্ছে ছিল নিজের ইনকামের টাকা দিয়ে মার বাবাকে কিছু দেব, কিন্তু তার আগে মা চলে গেলেন আর বাবা থেকেও নেই। আমার বন্ধুরা যখন কোথাও যাওয়ার প্ল্যান করে তখন আমার ইচ্ছে থাকা সত্ত্বেও আমি মানা করে দিই। অনেক সময় ইচ্ছে করে নিজের ইনকামের টাকা দিয়ে নিজের জন্য কিছু কিনি, কিন্তু যখন পরিবারের সবার কথা মনে হয় তখন নিজের পছন্দ অপছন্দ ভুলে যাই। মাসের 20 তারিখের আগে আমার বেতন শেষ হয়ে যায়। তখন আমি হাত পাততে হয় অপির কাছে। অপির শত অপমান শুনেও আমি আমার পরিবারের সবার মুখে হাসি ফোটানোর জন্য সংগ্রাম করেই যাচ্ছি। আমি যখন নিজের জন্য কিছু করি তখন অনেক ভেবেচিন্তে করতে হয়, কারণ আমাকে দেওয়ার জন্য আমার পিছনে কেউ নেই, কিন্তু আমি আমার পরিবারের সবার পিছনে আছি। আর এটাই হলো পরিবারের বড় ছেলের দায়িত্ব বা কাজ। তোমার পরিবারের কে কে আছে? আমার ছোট বোন আর বাবা। তোমার মা? আমার 10 বছর বয়সে মা রেখে পরপারে বাড়ি দেন, তবে সৎ মা আছে। ম্যাডাম চলুন, সন্ধ্যা হয়ে গেছে, আঙ্কেল টেনশন করবে। আমি আর অদিতি গাড়িতে এসে বসি। আমি গাড়ি চালানো শুরু করি। কিছু সময় পর আমরা চলে যাই। অদিতি গাড়ি থেকে নেমে বাসার ভিতরে চলে যায়, আর আমি গাড়ি গ্যারেজে রেখে বাসার ভিতরে প্রবেশ করে আঙ্কেলের রুমে চলে যাই। রুমের সামনে এসে বললাম, আঙ্কেল আসবো? আরে রাহুল, তুই ভিতরে আসতে অনুমতি নিচ্ছিস কেন? না, তারপরও আপনি আর আন্টি কথা বলছিলেন তো তাই। তা বাবা, প্রিয়া কেমন আছে রে? আপনাদের তো ভালোই আছে। আঙ্কেল আন্টি একটু কথা ছিল, কিন্তু কথাটা কি করে বলি? আরে পাগল ছেলে, এত চিন্তা না করে বলে ফেল, কি বলবি। বল বাবা, কি বলতে চাস? আসলে আঙ্কেল, কয়েকদিন যদি আপনাদের ওই গ্যারেজে আমায় থাকার অনুমতি দিতেন। কেন? এমনি আঙ্কেল, আমি কয়েকদিন থাকবো তাই। না রাহুল, আমি তোমার কাছ থেকে এমন কথা আশা করিনি। তুমি এই কথাটা কি করে বলতে পারলে? আচ্ছা আঙ্কেল আর আন্টি, তাহলে আমি অন্য কোথাও ব্যবস্থা করে নেব। আমার কথায় কোনো দুঃখ পেলে আমাকে ক্ষমা করে দিবেন। একটা থাপ্পড় দেবো ফাজিল ছেলে। আন্টি, তুই এটা কি বললি বাবা? তুই গ্যারেজে থাকবি? ড্রাইভার তো সবাই ওখানেই থাকে, আমি তাদের সাথে থাকতে পারতাম আর কি। ওদের আর তোকে আমরা কি এক চোখে দেখি? ওদের থেকে আমরা তোকে বেশি বিশ্বাস করি। তুই কয়দিন কেন, তুই আমাদের এখানে সারা জীবন থাকলেও আমাদের কিছু হবে না। তোকে আমরা আমাদের ছেলের মতোই দেখি রে বাবা। কিন্তু আঙ্কেল আন্টি, আর কোনো কথা নয়। তুই আমাদের বাড়িতে আসছিস কবে সেটা বল। কালকে আসবো। একদিন প্রিয়াকে নিয়ে আয় না বাবা, অনেকদিন হলো প্রিয়াকে দেখি না। আচ্ছা, নিয়ে আসবো একদিন। আমি কথাগুলো বলেই চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে আমি আমার রুমে চলে যাই। রুমে গিয়ে ফ্রেশ হয়ে প্রিয়ার রুমে চলে যাই। রুমে গিয়ে দেখতে পাই প্রিয়া পড়ছে। আমি গিয়ে প্রিয়ার মাথায় হাত বুলিয়ে দিই। তারপর আমি জয় আর নীরবের রুমে গিয়ে তাদের কিছু সময় পড়িয়ে আমার রুমে চলে আসি। রাতের খাবার খাবার সময় মা বলে ওঠেন, কি বলেছিলাম মনে আছে তো তোর রাহুল? হ্যাঁ মা, মনে আছে। তুমি চিন্তা করো না, কালকে সকাল হলেই আমরা চলে যাব। তোমার বোনের মেয়ে আসবে, তাদের তোমার রুমে জায়গা দিলেই তো পারো মা। বা জয় আর নীরবকে এক রুমে আর ওদের এক রুমে দিতে পারো। তোর কথার আওয়াজ দেখছি অনেক বৃদ্ধি পেয়েছে। জানিস তো বাড়িটা কার? বেশি বাড়াবাড়ি করলে বাড়ি থেকে বের করে দিব। তুমি শত চেষ্টা করলেও বাড়ি থেকে আমাদের বের করতে পারবে না, কারণ এই পরিবার চলে আমার ভাইয়ের টাকায়। তাই তুমি তোমার লিমিটের ভেতর থেকে কথা বলো। তুমি আমাদের সাথে ছোটবেলা থেকে অনেক অত্যাচার করে আসছো, কিন্তু কিছু বলিনি, কারণ তুমি আমাদের মা হও। কিন্তু তুমি এখন আমাদের বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছ। আর কি বললে, বাড়ি তোমার? বাবার অসহায়ত্বের সুযোগ নিয়ে বাড়িটা লিখে নিয়েছো তোমার আর তোমার ছেলেদের নামে। আপু চুপ করবি? তোর মতো মেয়েকে বিষ খাইয়ে মেরে ফেলা উচিত। আমার খাবি, আবার আমার সাথে উচ্চস্বরে কথা বলবি? এতদিন তো বিষ খেয়ে আসছি, নতুন কি বিষ দেবে? কি রে, তোর বোনকে কিছু বলছিস না যে? কি বলবো বলো তো? প্রিয়া যা বলেছে সব সত্যি বলেছে। তুমি আজ পর্যন্ত আমাদের সাথে মায়ের মতো আচরণ করেছো কখনো? তোমার ছেলেদের জন্য ভালো ভালো খাবার, আর আমাদের জন্য কাটা মাছে বসে থাকে খাবার। সেই খাবারগুলোই খেয়েছি, কিছু বলিনি। কিন্তু আজকে তুমি আমাদের বাড়ি থেকে বের করে দিচ্ছ। কথাগুলো বলে আমি প্রিয়া খাবার টেবিল ছেড়ে উঠে পড়ি। ডলি বেগম রাগে ফুঁসছে, সাথে জয় ও নীরব। তখন ডলি বেগম জয় নীরবকে উদ্দেশ্য করে বলেন, তোদের আমার ছেলে বলতে ইচ্ছা করছে না। তোদের সামনে তোদের মাকে দুইটা অনাথের বাচ্চা অপমান করে গেল, আর তোরা কিছু বললি না। তোদের আমার ছেলে বলতেও লজ্জা করছে। কথাটা বলে ডলি বেগম খাবার টেবিল ছেড়ে উঠে পড়লেন।
আমি আমার ব্যাগ গুছিয়ে আর প্রিয়া তার ব্যাগ গুছিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল অনেক মানুষের চিৎকার আর ডলি বেগমের কান্না ও চিৎকারে হঠাৎ করে চিৎকারে ঘুম ভেঙে যায়। আমি বিছানা ছেড়ে নামতে যাব, তখন আমার পাশে চোখ পড়ে। আমি আমার পাশে তাকিয়ে দেখি একটা মেয়ে আমার পাশে চাদর জড়িয়ে বসে আছে। আমি তাড়াতাড়ি করে বিছানা থেকে নামতেই আমার নিজের দিকে চোখ পড়ে। আমি তাকে দেখলাম আমার গায়ে কোনো কাপড় নেই, শুধু প্যান্ট পরে আছি। আমি তখন মেয়েকে বললাম, এই মেয়ে তুমি কে? আমার রুমে আমার বিছানায় চাদর গায়ে শুয়ে আছো কেন? আমি কিছু বলতে যাব তার আগেই প্রিয়ার রুম থেকে প্রিয়া চিৎকার শুনতে পেলাম। আমি মেয়েটার দিকে না তাকিয়ে একটা গেঞ্জি পরে নিয়ে প্রিয়ার রুমে চলে যাই। প্রিয়ার রুমে ঢুকতেই আমার চোখ পড়ে প্রিয়ার রুমে অনেক লোকজন, সাথে আমাদের এলাকার কাউন্সিলরও আছে। আমি তখন প্রিয়ার দিকে তাকিয়ে দেখতে পাই কয়েকজন মহিলা প্রিয়াকে ধরে রেখেছে। আমি প্রিয়ার কাছে গিয়ে বললাম, আবু কি হয়েছে? তোর রুমে এত লোকজন কেন? প্রিয়া নিজের হাত ছাড়িয়ে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তখন ডলি বেগম বলে ওঠেন, এই এসেছে দুশ্চরিত্র বোনের দুশ্চরিত্র ভাই। মা কি বলছো কি তুমি? চুপ, ওই কলঙ্কিত মুখে আমায় মা বলে ডাকবি না। তোরা দুই ভাই বোন মিলে ছেলে আর মেয়ে নিয়ে আমার বাসায় ছি ছি ছি, কথাগুলো বলতে আমার মুখে পাচ্ছে। মা কি বলছো তুমি এসব? আমার নামে যা বলার বলো, কিন্তু আমার বোনের নামে এমন কথাগুলো বলো না প্লিজ। তখন কাউন্সিলর দাঁড়িয়ে বলে ওঠেন, এই তোরা সবাই মিলে এই দুই ভাই বোনের মুখে চুন কালি ঘষে আমাদের এলাকা থেকে বের করে দে। কাউন্সিলর চাচা আপনি কি বলছেন কি? তোর বোন তার রুমে ছেলে নিয়ে এসে রাত কাটাচ্ছে, আর তুই মেয়ে নিয়ে এসে রুমে রাত কাটাচ্ছিস, আবার বলছিস কি বলছি আমরা? মা এত বড় অপবাদ আমার আর আমার বোনের নামে দিও না। আমার বোন এমন কাজ করতেই পারে না। আমি তোমাদের পায়ে পড়ি, তোমরা এমনটা করো না। কাউন্সিলরের কথা শুনে কয়েকজন এসে আমাকে ধরে আর কয়েকজন গিয়ে প্রিয়াকে ধরে। প্রথমে আমার মুখে চুনকালি দেওয়া হয়, তারপর যখন প্রিয়াকে দিতে যাবে তখন আমি কাউন্সিলরের পায়ে ধরে কান্না করে বলি, চাচা আমি আপনার পায়ে পড়ি, আপনি আমার বোনের সাথে এমনটা করবেন না। আমার বোনের জীবনটা ধ্বংস হয়ে যাবে, আপনি এমনটা করবেন না। প্রয়োজন হলে আমার শাস্তি দেন, কিন্তু আমার বোনকে এমন অপবাদ দিবেন না। প্রয়োজন হলে আমি নাকে খত দিতেও রাজি আছি, আমি আমার চুল ন্যাড়া করতেও রাজি। কাউন্সিলর আমাকে ধাক্কা মেরে ফেলে দিল তার পা থেকে। তখনই ডলি বেগম বলে ওঠেন, এই বকাটে ছেলের কথা শুনবেন না কাউন্সিলর ভাই, এরা অনেক চালাক, এদের কথায় মায়াজালে ফাঁসিয়ে দিবে। মা বললাম না তোর এমন মুখ দিয়ে আমায় মা বলে ডাকবি না। কাউন্সিলরের ইশারায় কয়েকজন মহিলা প্রিয়ার মুখে চুলকানি ঘষে দিল। প্রিয়া চেষ্টা করছিল, কিন্তু পাঁচজনের শক্তির সাথে পেরে ওঠেনি। আমি প্রিয়াকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু আমাকে আটকে রাখা হয়। আমাকে প্রিয়াকে চুনকালি ঘষে দিয়ে আমাকে প্রিয়াকে সবাই বাসা থেকে বের করে দিল। আমি সবার পায়ে ধরি, কিন্তু কিছু করতে পারিনি। প্রিয়া তো লাশের মতো হয়ে গেছে। আমি প্রিয়া হাঁটতে হাঁটতে একটা পার্কে গিয়ে বসি। এদিকে আঙ্কেল আর অদিতি আমাকে কল দিয়ে যাচ্ছে, কিন্তু আমার ফোন রিসিভ হচ্ছে না। আমি প্রিয়াকে রেখে একটা কলের সামনে গিয়ে নিজের মুখ ধুয়ে ফেলি। তারপর প্রিয়ার জন্য পানি নিয়ে যাই। আমি পানি নিয়ে গিয়ে দেখতে পাই প্রিয়া সেখানে নেই। আমি প্রিয়াকে ডাকতে থাকি, প্রিয়াকে খুঁজে যাচ্ছি চারপাশে। হঠাৎ করে আমি দেখতে পাই প্রিয়া রাস্তা দিয়ে হাঁটছে। আমি দৌড়ে গিয়ে প্রিয়াকে রাস্তা থেকে সরিয়ে এনে প্রিয়ার গালে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলি, আবু তুই কি করতে গিয়েছিলি? ভাইয়া, আমার বেঁচে থাকার কোনো কারণ আছে কি? যে কাজ করিনি সেটার দায় বই বেড়াতে হচ্ছে আমার। সবার কাছে আমি খারাপ মেয়ে হয়ে গেলাম রে। আমায় দেখলেই এখন সবাই হাসি তামাশা মজা করবে, বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কথা বলবে, বিভিন্ন প্রস্তাব দিবে রে। ভাইয়া, আমার অনেক ইচ্ছা ছিল রে আমি একটা চাকরি করব, তারপর বাবা আর তোর পাশে দাঁড়াবো, কিন্তু সেটা আর হলো না রে। আমার জীবনে এভাবে অন্ধকার নেমে আসবে সেটা আমি চিন্তা করি নাই রে ভাইয়া। প্রিয়া কথাগুলো বলে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি প্রিয়ার চোখে কান্না দেখে নিজেকে সামলে রাখতে পারিনি। আমার চোখের জল বিশেষণ দিতে লাগলাম। তখন হঠাৎ করে রাস্তা দিয়ে আরিফ যাচ্ছিল। তখন আমাকে দেখতে পেয়ে আমার পাশে এসে গাড়ি থামিয়ে বলে, ভাইয়া তুমি এখানে? আর কি হয়েছে? আরিফ স্যার আপনি এখানে? তোমার কোনো খোঁজ পাচ্ছিলাম না, তাই আমি অফিসে যাচ্ছি, তখনই তোমায় দেখতে পেলাম। এখানে কি করছো? খারাপ ছেলে তো, তাই রাস্তায় ঘুরছি নিজের বোনকে নিয়ে। আচ্ছা গাড়িতে ওঠো, পরে কথা হবে সব। না স্যার, এখনো কারোর সাথে কোথাও থাকতে চাই না। আমি আর আমার বোন সবার কাছ থেকে আজকে থেকে ভাত দিন আসছি আমরা। আবু চল। কথাগুলো বলে আমি যখন হাঁটা শুরু করব, তখন আরিফ আমাকে প্রিয়াকে টেনে গাড়িতে বসে
সে গাড়ি চালানো শুরু করে। বাড়িতে এসে আরিফ আমাকে আর প্রিয়াকে নিয়ে ভিতরে প্রবেশ করে আর মা বাবাকে ডাকতে থাকে। মা, বাবা, কোথায় তোমরা? তাড়াতাড়ি নিচে আসো। আরিফের চিৎকার শুনে সবাই নিচে আসে। তখন আঙ্কেল বলে, আরিফ, কি হয়েছে? রাহুল, প্রিয়া, তোদের এই অবস্থা হলো কি করে? অদিতি, তুই প্রিয়াকে ফ্রেশ করে নিয়ে আয় তো মা। আচ্ছা মা। অদিতি প্রিয়াকে নিয়ে চলে যায়। তখন আঙ্কেল আর আন্টি আমাকে উদ্দেশ্য করে বলেন, রাহুল, কি হয়েছে তোদের? তোকে কল দিচ্ছি, ফোন রিসিভ করছিলে না কেন? আরে তুমি কি শুরু করলে? ছেলেটাকে একটু রেস্ট নিতে দাও। আরে তুই রাহুলকে নিয়ে তোর পাশের রুমে নিয়ে যা, আমি খাবার রেডি করছি সবার জন্য। কিছু সময় পর সবাই নিচে এসে খাবার টেবিলে বসে। তখন আঙ্কেল বলেন, রাহুল, বলতো বাবা, কি হয়েছে তোদের? কি বলি বলেন তো আঙ্কেল, আমাদের মতো খারাপ ছেলের মেয়ের কথা। দেখ বাবা, তুই আমাদের সবকিছু খুলে না বললে আমি বুঝি কি করে। আজকে সকালের ও রাতের ঘটনা সবকিছু খুলে বলি। আমি একটা দীর্ঘশ্বাস ছাড়ি। আমার কথাগুলো শুনে সবার চোখে ভিজে ওঠে। প্রিয়াও নীরবে অশ্রু ঝরা ছিল। তখন আন্টি প্রিয়ার পাশে গিয়ে প্রিয়াকে জড়িয়ে ধরে বলেন, আজকে থেকে তুই আমার বাড়িতে থাকবি রে মা, তোর কোনো চিন্তা নেই। আন্টি, সেটা হয় না। আমার মতো কলঙ্কিত মেয়েকে আপনাদের বাড়িতে রাখলে আপনাদের মান সম্মান ধুলোয় মিশে যাবে। তার চেয়ে আমি আর ভাইয়া এখান থেকে চলে যাওয়া আপনাদের জন্য মঙ্গলজনক হবে। আমার বাড়ির বউকে নিয়ে কে কি বলবে? আর কার এমন সাহস আছে তোকে কি বলে? আন্টি বউ মানে? আমরা তোকে বলবো বলবো করে একটা কথা বলা হয়নি রে বাবা। প্রিয়াকে আমার ছেলের বউ হিসেবে পছন্দ করেছি। আজকে তুই আসলে তোকে বলবো ভাবছিলাম, কিন্তু তার আগে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হলো। আন্টি, দয়া করছো আমাকে তুমি? দেখো আপু, আমি বুঝতে পারছি তোমার অবস্থা, কিন্তু আপু এখন তোমার শক্ত একটা পরিচয়ের দরকার। আঙ্কেল আন্টি, আমার বোনের মতের বাইরে আমি যেতে পারবো না। মারে, পাগলামি করিস না। আমরা তো তোর নিজেরই মানুষ। তুই কি চাস না তুই নিজেকে নির্দোষ প্রমাণ করতে? কিন্তু আচ্ছা, বিয়ে না হয় কদিন পরেই হবে, তুই আমাদের নিরাশ করিস না মা। তুই তোর পড়ালেখা চালিয়ে যাবি আমাদের এখান থেকে। প্রিয়া কিছুক্ষণ চুপ থেকে আমার দিকে তাকায়। প্রিয়া ইশারা করে বলে সে রাজি। তখন আমি বললাম, আচ্ছা আপু এখানে থাকবে। সবাই নাস্তা করে চলে যায় আর যার যার রুমে। অদিতি প্রিয়াকে নিয়ে তার রুমে চলে যায় আর আমি বাগানের পুকুরে গিয়ে বসি। আজকের ঘটনাগুলো মনে হচ্ছে আর আমার চোখের জল বের হচ্ছে। একসময় আমি কান্না মিশ্রিত কণ্ঠে আকাশের দিকে তাকিয়ে বললাম, মা, আমি পারিনি তোমার কথা রাখতে। আমি বলেছিলাম তোমার মাকে কোনো কষ্ট বা কোনো অভাব বুঝতে দেব না, কিন্তু আজকে এত বড় অপবাদের হাত থেকে আমার বোনকে বাঁচাতে পারিনি। আমি পারিনি আমার বোনের পাশে দাঁড়াতে। যাদের এত আপন ভাবতাম, আজ তারাই আমার পেছন থেকে ছুরি মেরে বুঝিয়ে দিল পর কখনো আপন হয় না। মা, তোমার এই হতভাগা ছেলেকে ক্ষমা করে দিও। আমি কথাগুলো বলছি আর চোখের জল ফেলছি। হঠাৎ করে আমার কাঁধে করে স্পর্শ পেয়ে আমি পিছনে তাকে দেখি অদিতি দাঁড়িয়ে আছে। আমি চোখের জল তাড়াতাড়ি মুছে দাঁড়িয়ে যাই। তখন আমি মুখে হাসি বজায় রেখে বললাম, হ্যাঁ ম্যাডাম বলুন। কান্না করছিলে কেন? কোথায় কান্না করছিলাম? আপনি তো ভুল দেখেছেন। আমি স্পষ্ট দেখেছি তুমি কান্না করছিলে। এখন বলো, কেন কান্না করছিলে? পরিবারে বড় ছেলেদের কান্নার কোনো কারণ থাকে না। পরিবারে বড় ছেলেরা কান্না করে সবার আড়ালে কিংবা রাতের অন্ধকারে, যে কান্নার কোনো আওয়াজ থাকে না, শুধু থাকে আফসোস আর পরিবারের দায়িত্ব। কি হয়েছে বলবে আমায়? শুনেছি নিজের কষ্টগুলো অন্যের সাথে শেয়ার করলে কিছুটা হালকা হয়। তুমি তোমার কষ্টগুলো আমার সাথে শেয়ার করতে পারো। বাদ দিন, জেনে আর কি করবেন? আর কি বললেন অন্যের সাথে শেয়ার করব? আপনি ভুল জানেন। কি ভুল জানি? ওই যে কষ্ট শেয়ার করার কথাটা। আমি কথাটা বলে চলে আসি সেখান থেকে। রাত 8টায় আমার ফোন বেজে ওঠে। তখন আমি ফোন বের করে দেখতে পাই আমার ভাই নীরবের কল। আমি রিসিভ করতে নীরব বলে, ভাইয়া, বাবা কেমন জানি করছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। আমরা কিছুই বুঝতে পারছি না, প্লিজ ভাইয়া প্লিজ। আচ্ছা তোরা চিন্তা করিস না, আমি আসছি। তুমি তাড়াতাড়ি চলে আসো ভাইয়া। আমি তাড়াতাড়ি বের হয়ে যাই এই বাসা থেকে। কিছুক্ষণ পর আমি নিজের বাসায় এসে পৌঁছে যাই। আমি বাসায় গিয়ে দেখতে পাই সবাই বাসায় বসে ডান্স করছে। আমি নীরবকে খুঁজতে থাকি। কিছুক্ষণ পর আমি নীরবকে পেয়েও যাই। তখন আমি নীরবকে বললাম, কিরে নীরব, এসব কি? দেখতে পারছো না, সবাই মিলে নাচানাচি করছে আর এনজয় করছে। তুই না বলি বাবা অসুস্থ? বাবা কোথায়? ওই বুড়ো তার রুমে আছে, দেখো গিয়ে। বুঝতে বাকি রইল না যে নীরব ড্রিঙ্কস করেছে। আমি সেখানে সময় নষ্ট না করে চলে এলাম বাবার কাছে। বাবার রুমে এসে দেখতে পেলাম বাবা শুয়ে আছে।
আমি বাবার কাছে গিয়ে বললাম, বাবা কেমন আছো তুমি? তুমি ঠিক আছো তো? বাবা, তুই এসেছিস? আমি জানতাম তুই আসবি। তোরা চলে যাওয়ার পর থেকে ও বাসায় কি সব শুরু করেছে দেখ। আমি বাধা দেওয়াতে আমার উপর হাত তুলেছে ওরা। কি বলছো কি বাবা তুমি? তোমার উপর হাত তুলেছে ওরা মানে? কে তুলেছে? তোর মা, জয় আর নীরব। আমি আসছি, 1 মিনিট। আমি আমার বাবার রুম থেকে বের হয়ে আসি। সবাই যেখানে ডান্স করছে, তারপর মিউজিক বন্ধ করে সমস্ত ড্রিঙ্কস ফেলে দিলাম। সবাইকে বাসা থেকে বের হয়ে যাওয়ার জন্য বলে চিৎকার করি। তখন জয়, নীরব আর মা সামনে আসেন। এসে আমাকে বলে, এই, তোর তো সাহস কম না? তুই আমার বাসায় এসে আমার অনুষ্ঠানে বাগড়া দেওয়ার চেষ্টা করছিস? কি শুরু করেছো কি তুমি? তুমি তোমার বাসা বলে তোমার আর তোমার ছেলে মিলে বাবার সাথে এমন ব্যবহার করবে? তুমি বাসায় কি শুরু করছো? যেই বাসায় কখনো মদের প্রবেশ হয়নি, আজকে তুমি সেই বাসায় মদ নিয়ে এসে ফুর্তি করছো? ভাইয়া মুখ সামলে কথা বলবে কিন্তু। চুপ, একদম কোনো কথা বলবি না। তোদের অনেক সাহস বেড়েছে খুব। পরিস্থিতি বেগতিক দেখে ডলি বেগম সবাইকে চলে যেতে বলেন। তারপর নীরব এসে পিছন দিকে আমার মাথায় রড দিয়ে আঘাত করে। তারপর সাথে সাথেই আমি মাগো বলে মাথায় হাত দিয়ে বসে পড়ি, আর মাথা দিয়ে রক্ত পড়া শুরু হয়। তখন আমি বললাম, নীরব। হ্যাঁ, আমি তোদের জন্য আমার সম্পত্তির কোনো ভাগ পাইনি, তাই তো কালকে তোদের প্ল্যান করে বাড়ি থেকে বের করে দিলাম। কিন্তু ওই বুড়ো অনেক আগেই চালাকি করে তোর নামে সব কিছু লিখে দিছে। এখন তোকে মেরে সবগুলো নিয়ে নিব। তোদের জন্য আমি সব কিছু করলাম, আর তোরা সামান্য সম্পত্তির জন্য এমন করলি? আরে তোরা বললে তো আমি নিজের জীবনটাও দিয়ে দিতাম। তাই জন্য আমার বোনটাকে এমন শাস্তি কেন দিলি তোরা? তোরা হলি আমাদের পথের কাঁটা, তাই তো তোদের উপরে ফেলেছি। নে এবার এই কাগজে সাইন কর। তোরা যদি একবার বলতি আমার যে তোদের সম্পত্তির প্রয়োজন, তাহলে আমি তো সব কিছু তোদের নামেই দিয়ে দিতাম। নিজের পড়ালেখা শেষ করে তোদের মুখে হাসি ফোটানোর জন্য ড্রাইভারের চাকরি নিয়েছি। তোদের মুখে হাসি ফোটানোর জন্য নিজের পছন্দ, নিজের শখ, নিজের ভালোবাসা সব কিছু বিসর্জন দিয়েছি। আজ তোরা আমার পিছন দিকে ছুরি মারলি এভাবে? নে এবার সাইন কর এই কাগজে। আমি জীবিত থাকতে সাইন করব না, না কখনো করব না। তোরা তোদের পাপের শাস্তি ভোগ করতেই হবে। তারপর জয় নীরব মিলে আমাকে মারা শুরু করে। আমার বুকে, পেটে আর মুখে আঘাত করতে থাকে। একসময় আমার মুখ দিয়ে রক্ত পড়া শুরু হয়। আমি তাকিয়ে আছি জয় নীরবের দিকে, আমার মুখে হাসি আর চোখে জল। আমি মনে মনে চিন্তা করছি, যে ভাইদের জন্য নিজের সব কিছু ছেড়ে দিলাম, তাদের ভালো কোনো জায়গায় নিয়ে যাব, আজকে তারাই আমায় মারছে। কি ভাগ্য ভালো আমার, যাদেরই আপন ভাবি তারাই আমাদের পর ভেবে এভাবে আঘাত করে দৌড়ে ঠেলে দেয়। হায় রে নিয়তি আমার। হঠাৎই আমি একটা কাশি দিলাম, আর মুখ দিয়ে অনেক রক্ত বের হয়ে যায়। অতিরিক্ত রক্ত বের হওয়া ও মাথায় আঘাতের কারণে আমার জ্ঞান হারিয়ে যায়। তখনই ডলি বেগম একটা দলিলে আমার আঙ্গুলের ছাপ নিয়ে বলে ওঠেন, এই দাঁড়া, তোরা আর মারিস না, মারা যাবে তাহলে। আমাদের কাজ হয়ে গেছে। এবার এই আবর্জনা কে কোনো ডাস্টবিনে ফেলে আয়। জয়, দেখো তো বেঁচে আছে কি না। জয় আমার হাতের পাল চেক করে বলে, বেঁচে আছে, তবে অজ্ঞান হয়ে গেছে। এক কাজ কর, তোরা রাহুলকে ধরে নিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে আয়। অনেক দিনের ইচ্ছা ছিল, ওকে ভালো করে একটা শিক্ষা দিব। আজকে তোদের জন্য সেটা হয়ে গেল। জয় নীরব আমার জ্ঞানহীন দেহটাকে হির হির করে টানতে টানতে আগে থেকে দাঁড়িয়ে থাকা গাড়িতে তোলে। তারপর ড্রাইভারকে বলে গাড়ি চালানোর জন্য। তারপর একটা নির্জন ডাস্টবিনে পাশে ফেলে যায়। ওইদিকে ওই বাড়িতে রাতে আমাকে দেখতে না পেয়ে সবাই আমার ফোনে ফোন দিচ্ছে, কিন্তু ফোন রিসিভ হচ্ছে না। সবার যেন টেনশনের মাত্রা বাড়তে লাগলো। ভোরবেলা রাস্তা দিয়ে যখন মানুষের আনাগোনা শুরু হয়, তখন সবাই দেখতে পায় ডাস্টবিনের পাশে একটা দেহ পড়ে আছে। তারপর কয়েকজন এগিয়ে এসে পরীক্ষা করে বুঝতে পারে দেহে এখনো প্রাণ আছে। সবাই ধরাধরি করে আমাকে নিয়ে হাসপাতালে যায়। তারপর ডাক্তার আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। কিছু সময় পর নার্স এসে আমার কাপড় এবং ফোন দিয়ে যায়। হঠাৎ করে আমার ফোন আবার বেজে ওঠে। তখন নিয়ে আসা ওই লোকদের মধ্যে একজন ফোন রিসিভ করে বলে ওঠে, হ্যালো ভাইয়া, তুই কোথায়? সারা রাত ধরে কল দিয়ে যাচ্ছি, কিন্তু তুই ফোন রিসিভ করছিলে না কেন? তখন লোকটা বলে, আপনার ভাইকে আহত অবস্থায় আমরা রাস্তার পাশে পেয়ে আমরা এই হসপিটালে নিয়ে এসেছি। আপনারা তাড়াতাড়ি চলে আসুন। প্রিয়া লোকটার কথা শুনে কান্না করে বলে ওঠে, আমার ভাইয়া ঠিক আছে তো? ভাইয়া কি কথা বলছে? প্লিজ ভাইয়ের কাছে ফোনটা দেন না, আমি ভাইয়ের সাথে কথা বলবো। এবার লোকটা বলে,
দেখুন, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। আপনার ভাইকে অপারেশন থিয়েটারে নেওয়া হচ্ছে। ডাক্তার বের না হলে আমরা কিছু বলতে পারছি না। আপনারা এই হসপিটালে তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ, আমরা আসছি। প্রিয়ার কান্না করে দেখে আন্টি আঙ্কেল আরিফ ও অদিতি প্রিয়ার কাছে চলে আসে। তখন আন্টি প্রিয়াকে বলেন, কি রে প্রিয়া, রাহুল কি বললো? আর তুই কেন কান্না করছিস? আন্টি, ভাইকে নাকি আহত অবস্থায় রাস্তার পাশে পাওয়া গেছে। তার কয়েকজন মিলে ভাইয়াকে হাসপাতালে নিয়ে গেছে। ভাইয়ের অপারেশন চলছে। আন্টি, আমার ভাইয়ের কিছু হবে না তো? আমি যে আমার ভাইকে ছাড়া থাকতে পারবো না। এই পাগলি মেয়ে, কি বলছিস তুই এসব? রাহুলের কিচ্ছু হয়নি, রাহুল সুস্থ হয়ে যাবে। এখন আমাদের হাসপাতালে যাওয়া দরকার। আর তুই কি বলছিস বলতো? রাহুল এখন কোন হাসপাতালে আছে প্রিয়া? আঙ্কেল, লোকটা বললো এই হাসপাতালে। তারপর সবাই মিলে বেরিয়ে পড়ে হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতাল পৌঁছে সবাই চলে যায় অপারেশন থিয়েটারের সামনে। তারপর লোকগুলো এসে বলে আমায় কোথায় পাওয়া গেছে। আমার ফোন প্রিয়ার হাতে দিয়ে লোকগুলো চলে যায়। আর প্রিয়া সব শুনে কান্না করতে লাগলো। অদিতি প্রিয়াকে শান্ত করার চেষ্টা করছে। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে আসেন অপারেশন থিয়েটার থেকে। সবাই ডাক্তারের সামনে যেতে ডাক্তার বলে ওঠেন, দেখুন, আমরা আমাদের যতটুকু সম্ভব আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি। এখন সব কিছু সৃষ্টিকর্তার হাতে। কি বলছেন কি ডাক্তার? ছেলেটার মাথায় বাড়ি রড দিয়ে আঘাত করা হয়েছে 2 বার, যার জন্য ব্রেন কিছুটা চাপ পড়েছে, সাথে ব্রেনের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চেষ্টা করছি। এখন 24 ঘন্টার ভিতরে জ্ঞান না ফিরলে কি হবে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রিয়া সব শুনে ডাক্তারের পা জড়িয়ে ধরে আকুতি কণ্ঠে বলে, ডাক্তার, আমি আপনার পায়ে পড়ি, আমার ভাইয়াকে বাঁচিয়ে দেন। আমার পুরো পৃথিবী জুড়ে আমার ভাইয়া। আমার ভাইয়ের কিছু হয়ে গেলে আমি শেষ হয়ে যাব। আপনি একটু চেষ্টা করে দেখুন, আমার ভাইয়া ভালো হয়ে যাবে। ডাক্তার প্রিয়াকে তার পা থেকে ছাড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, মারে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। এখনো সব কিছু সৃষ্টিকর্তার হাতে। তিনিই পারেন তোর ভাইয়াকে ফিরিয়ে দিতে। কথাগুলো বলে ডাক্তার চলে যায়। আর প্রিয়া মেঝেতে বসে কান্না করছে। তখন আন্টি আর অদিতি প্রিয়াকে মেঝে থেকে তুলে চেয়ারে বসিয়ে দেন। আঙ্কেল আর আরিফ চলেছেন ডাক্তারের পেছন পেছন। সবাই অপেক্ষা করছে আমার জ্ঞান ফেরার জন্য। সকাল দুপুর পেরিয়ে রাত হয়ে যায়। সবাই আমার কেবিনের বাইরে পায়চারি করছে। রাত 3টার দিকে আমার জ্ঞান ফিরে। তখন নার্স এসে আমাকে ভিতরে নিয়ে যায়। ডাক্তার সব কিছু পরীক্ষা করে আমাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে বাইরে এসে প্রিয়ার সামনে দাঁড়িয়ে প্রিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, মারে, আর কান্না করিস না। তোর ভাইয়ার জ্ঞান ফিরেছে। সে এখন পুরোপুরি বিপদমুক্ত। তোর এই মায়াবী চেহারায় কান্না যে শোভা পায় না মা। ডাক্তারের কথা শুনে সবার মুখে হাসি ফুটে ওঠে। প্রিয়া তো খুশিতে ডাক্তারকে জড়িয়ে ধরে কান্না করে বলে, ধন্যবাদ ডাক্তার আঙ্কেল, আপনি আমার ভাইয়াকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। আমি কিছু করিনি, সবই তো সৃষ্টিকর্তার ইচ্ছে। পরের দিন সকালে আমার জ্ঞান ফিরে। সবাই আমার সাথে কথা বলে নেয়। প্রিয়া আমাকে ধরে কান্না করে দিল। আমি প্রিয়ার মাথায় হাত বুলিয়ে দিলাম। 15 দিন পর আমাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়। আমি রুমে গিয়ে কিছু সময় রেস্ট নিয়ে ছাদে চলে যাই। আমি ছাদে দাঁড়িয়ে তাকিয়ে আছি মেঘলা আকাশের দিকে। তখন অদিতি আমার পাশে এসে দাঁড়ায়। আমি সেটা বুঝতে পেরে বললাম, আরে ম্যাডাম জি। আমাকে ম্যাডাম না বলে অদিতি বলে ডাকলে খুশি হব। কেন? কারণ আমি তোমার থেকে অনেক ছোট, তাই। ও আচ্ছা। একটা প্রশ্ন করব? হ্যাঁ বলেন। নতুন করে কারোর সাথে পথ চলতে ইচ্ছে করে না? না, করে না। কারণ সেই পথটা যে ভেঙে গেছে আর মেরামতও করা যাবে না। যদি মেরামত করার চেষ্টা করি তাহলেও কি হবে না? না, হবে। আমি কিন্তু ছেড়ে দিবার পাত্রী নয়। আমি রাস্তাটা ঠিক করেই ছাড়বো, চিরকালের জন্য। জানেন, আমি সেদিন অপিকে একটা কথা জিজ্ঞেস করেছিলাম। আর সেদিন অপি কি কথার উত্তর দিয়েছিল? কি বলেছিল অপি? অপি, আমি যদি কখনো হারিয়ে যাই তখন তুমি আমাকে পাওয়ার জন্য কি করবে? তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারবো। তোমাকে এভাবে জড়িয়ে ধরে রাখবো ভালোবাসার বন্ধনে, যা কখনো ছিঁড়ে যাবে না। অদিতি ম্যাডাম, এখন আপনিই বলুন, তাহলে অপি কেন সে বাঁধন ছিন্ন করে চলে গেল? আমার জীবনের রাস্তাটা এমনিতেই চলেছিল, কিন্তু অপি চলে যাওয়ার পর আমার জীবনের রাস্তা মুখ থুবড়ে পড়েছে। হয়তো সে তোমার জন্য পারফেক্ট ছিল না, তাই সে বাঁধন ছিন্ন করে চলে গেছে। তুমি এর জন্য কষ্ট পাবে কেন? কষ্ট? হাসতো যে। জানেন ম্যাডাম, এই পৃথিবীতে সবার কষ্টের দাম আছে, কিন্তু পরিবারে বড় ছেলেদের কষ্টের কোনো দাম নেই।
কারণ পরিবারের বড় ছেলেদের জীবনটাই কষ্ট পেতে পেতে কষ্ট কেমন হয় সেটাই ভুলে যায়। একজন শিশু বা বৃদ্ধ লোক কান্না করলে সে কান্নার দাম থাকে, কিন্তু একজন পরিবারের বড় ছেলেদের কান্নার কোনো মূল্য থাকে না। যেমন আমার কোনো চাওয়া নেই, কোনো মূল্য নেই বলতে পারেন। আমার বোনটার জন্য বেঁচে আছি। চোখে জল মুছিয়ে বললাম, হয়তো একসময় আমার সব কিছুই হবে, তখন হয়তো আমার পাশে কেউ থাকবে না, শুধু তখন আমার পাশে আমার মৃত্যু এসে দাঁড়াবে। এই পৃথিবীটা বড়ই নিষ্ঠুরতম। প্রয়োজনের সময় প্রিয়জন ছেড়ে আর অসময়ে হাত ধরতে চায়। অর্থ ছাড়া যেমন ভালোবাসা হয় না, ঠিক তেমনি অর্থ ছাড়া ভালোবাসা টিকিয়েও রাখা যায় না। এখনো কি অপির কথা মনে করে কষ্ট পাও তুমি? পরিবারের সবার দায়িত্ব যখন নিজের কাঁধে নিতে হয়, তখন সব কিছু ভুলে থাকতে হয়। পরিস্থিতি আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়, কিভাবে নিজের প্রিয় মানুষকে ছাড়া বাঁচতে হয়। শত কষ্ট নিজের ভিতর চেপে রেখে সবার সামনে হাসি মুখে কথা বলতে হয়। এটাই হয়তো আমার মতো পরিবারের বড় ছেলেদের জীবন। আমার কথাগুলো শুনে অদিতির চোখ ভিজে ওঠে। অদিতি ভিজে ওঠা চোখগুলো ওড়না দিয়ে মুছে বলে ওঠে, তো এখন তোমার স্বপ্ন কি? আমার জীবনে যা স্বপ্ন ছিল সেই স্বপ্নকে নিজের হাতে হত্যা করেছে পরিবারের জন্য। আমার মতো মধ্যবিত্ত পরিবারের বড় ছেলেদের জীবনটা হয়তো পাথরের মতো শক্ত হয়। আমার স্বপ্ন পূরণ করার আগে আমার দুই ভাইয়ের স্বপ্ন পূরণ করতে চেয়েছিলাম, কিন্তু তারা চাকরি পেয়ে গেছে একই কোম্পানিতে, একজনের ক্যাশিয়ার আর একজন ইনচার্জ হিসেবে, যা তারা আমাকে কখনো বলেনি। আজকে তারা প্রতিষ্ঠিত বলে তারা আমাকে আর প্রিয়াকে বাসা থেকে বের করে দিয়েছে। এখন স্বপ্ন বলতে বাবাকে বাড়ি থেকে বের করে নিয়ে আসা, আর আমার বোনের বিয়েটা অনেক ধুমধামে দেয়া। কি বলছো কি তুমি? তোমার ভাইয়েরা চাকরি পেয়েছে সেটা তোমায় বলেনি? হ্যাঁ, আমি যেদিন রাতে বাসা থেকে বের হয়েছিলাম তখন নীরবার জয়ের ভার্সিটির স্যারের সাথে দেখা হয়। স্যার তখন আমায় সব কিছু খুলে বলেন। আচ্ছা, ওরা আমায় বললে আমি কি ওদের চাকরিটা নিয়ে নিতাম? ওরা কি আমি নিজের ভাই ভাবতে পারিনি? আমি তো ওদের নিজের ভাই মনে করেছিলাম। ওদের জন্য আমি নিজের জীবনটা শেষ করে দিয়েছি। তবে এবার আমায় নিজেকে নিয়ে ভাবতে হবে আমার বোন আর বাবাকে নিয়ে। আচ্ছা, পুরাতন কথা বাদ দাও, চলো নিচে সবাই অপেক্ষা করছে। আপনি জানামে আসছি। অদিতি নিচে চলে যায়। কিছুক্ষণ পর আমি এসে সবার সাথে খেতে বসি। খাওয়া দাওয়া করে আমি চলে যাই আমার রুমে। প্রিয়া আন্টিকে রান্নার কাজে সাহায্য করছে। এতদিন আরিফ প্রিয়াকে নিয়ে ভার্সিটিতে দিয়ে আসতো, আবার নিয়েও আসতো। অদিতি তার বাবার রুমে গিয়ে তার বাবাকে বলে, বাবা কি করো তুমি? কিছু না রে মা, কিছু বলবি? আচ্ছা বাবা, শুনলাম রাহুলের মাস্টার শেষ অনেক আগে, তাহলে রাহুলকে কেন আমাদের কোম্পানিতে চাকরি দিচ্ছ না? বলেছিলাম, কিন্তু রাহুল বলেছে সে নিজের চেষ্টায় চাকরি নেবে, কারো রেকমেন্ডেশনে সে চাকরি নেবে না। আচ্ছা বাবা, আমাদের কোম্পানির শাখা কয়টা আছে বাংলাদেশে? দেশে আছে 7টা আর বিদেশে আছে 2টা। আচ্ছা। অদিতি চলে আসে তার বাবার রুম থেকে। আমি বাসা থেকে নিয়ে আসা সকল সার্টিফিকেট, মার্কশিট সবকিছু বের করে আবার নিজেকে তৈরি করতে থাকি চাকরির জন্য। পরের দিন সকালে আমি বেরিয়ে পড়ি চাকরির উদ্দেশ্যে। আমি বিভিন্ন জায়গায় চেষ্টা করি, কিন্তু সবাই চাকরির স্বার্থে ঘুষ দেওয়ার কথা বলে। আমি বিকেলে ক্লান্ত হয়ে বাসায় ফিরি। তখন প্রিয়া শরবত নিয়ে রুমে আসে। প্রিয়া শরবতটা আমার দিকে এগিয়ে দিয়ে ফাইলটা টেবিলে নিয়ে রাখে। তখন আমি বললাম, আপু, পড়ালেখা কেমন চলছে তোর? তোর সাথে কথা বলা হয়নি কয়েকদিন ঠিক করে। ভাইয়া ভালোই চলছে, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। বাসার সবাই কোথায় দেখছি না যে? সবাই কি একটা অনুষ্ঠানে গেছে, আমাকে বলেছিল কিন্তু আমি যাইনি। কেন? আমি তোকে ছাড়া কোনো অনুষ্ঠানে গিয়েছি কি? আরে পাগলি, ওদের সাথে গেলে ভালোই লাগতো তোর। আমার ভাইয়ের সাথে আছি, আমি ভালোই আছি। তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার রেডি করছি। আমি প্রিয়া খাবার খাওয়া শেষ করে আমি চলে যাই আমার রুমে, আর প্রিয়া রান্না করে সবকিছু গুছিয়ে তার রুমে। আমি রুমে এসে খবরের কাগজ নিয়ে বসে এক এক করে কয়েকটা চাকরির পোস্ট সিলেক্ট করতে থাকি। তখন প্রিয়া রুমে এসে আর বলে, ভাইয়া কি করছিস? দেখি কোনো চাকরি জোগাড় করতে পারি কিনা। ভাইয়া এই দেখ, একটা কোম্পানি অনলাইনে তাদের কোম্পানির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রিয়ার হাত থেকে মোবাইল নিয়ে দেখতে পেলাম ডিআর গ্রুপ নামে একটা বিদেশি কোম্পানি তাদের কোম্পানির জন্য ম্যানেজার নিয়োগ করছে। একবার চিন্তা করলাম ফ্যাক হতে পারে, তাই আবার প্রিয়ার হাতে মোবাইল দিয়ে বললাম, আর এটা ফ্যাকও হতে পারে। ভাই চেষ্টা করে দেখ, এটা রিয়েলও হতে পারে। তাছাড়া তুই তো তোর সিভি অন্যত্র দিয়েছিস, কিন্তু কিছু হয়নি, এখানে দিয়ে রাখলে সমস্যা কি? আমি তাড়াতাড়ি করে তাদের তো ইমেলে আমার বিভিন্ন প্রয়োজনীয় ডকুমেন্ট আর নাম্বার পাঠিয়ে দিলাম। এভাবে কেটে যায় 7 দিন। 7 দিন অনেক চেষ্টা করে চাকরির জন্য, কিন্তু পাইনি। আমি সকালে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে প্রিয়া সে আমাকে ডাকতে থাকে, ভাইয়া, এই ভাইয়া তাড়াতাড়ি ওঠ, দেখ এটা কি হয়েছে। প্রিয়া চেঁচামেচিতে ঘুমটা ভেঙে গেল।
আমি চোখ ডলতে ডলতে বললাম, কি হয়েছে আপু? হঠাৎ করে এভাবে আমার ঘুম ভাঙানোর দরকার কি ছিল? ভাইয়া এটা দেখ আগে তুই। আমি ফোন হাতে নিয়ে দেখতে পেলাম 7 দিন আগে যে কোম্পানিতে সিভি দিয়েছিলাম সেই কোম্পানি সেটা অ্যাকসেপ্ট করেছে এবং ইন্টারভিউর জন্য বাংলাদেশে অবস্থিত তাদের শাখা অফিসে যাওয়ার জন্য বলেছে আজকে সকাল 11টায়। প্রিয়ার দিকে তাকিয়ে বললাম, এত খুশি হচ্ছিস কেন আপু? ইন্টারভিউর জন্য ডেকেছে, চাকরি তো আর হয়নি। ভাই তুই শুধু নেগেটিভ চিন্তা করিস কেন? পজিটিভ চিন্তা করতে পারিস না? যার জীবনটাই নেগেটিভ সে করবে পজিটিভ চিন্তা? দূর, ভালো লাগে না। তুই ফ্রেশ হয়ে নিচে আয়, নাস্তা করে নিবি। আমি ফ্রেশ হয়ে নিচে চলে যাই। তারপর সবাই মিলে নাস্তা করে নিই। আমি রুমে এসে কিছু কাগজে একটা ফাইল নিয়ে রেডি করে নিই। আমি নিচে আসতেই অদিতি বলে ওঠে, বেস্ট উইশ ফর ইয়োর জব ইন্টারভিউ। ধন্যবাদ। আমি ইন্টারভিউর জন্য চলে যাই। তখন আমি জয় আর নীরবকে দেখতে পাই। আমার ইচ্ছে করছিল তাদের সাথে গিয়ে কথা বলবো, কিন্তু তাদের কাজের কথাগুলো মনে হতেই আমি বসে পড়ি। কিছু সময় ইন্টারভিউ শুরু হয়। আমাকে যা প্রশ্ন করা হয় আমার সব কিছুরই উত্তর আমি দিয়ে দিই। আমাকে অপেক্ষা করার জন্য বলা হয়। সবার ইন্টারভিউ নামে শেষ হয়। সবাই অপেক্ষা করছে চাকরি নামে সেই সোনার হরিণটাকে নিজের করে নেওয়ার জন্য। আমিও তাদের মধ্যে একজন। অফিসের পিয়ন এসে সবাইকে নিয়ে যায় একটা রুমে। তারপর সে অফিসের সিইও এসে তাদের নাম বলবেন এবং ডাকা শুরু করবেন যারা এই সোনার হরিণকে নিজের নামে করে নিয়েছেন। 10 জনের নাম বলা হয়, কিন্তু এই 10 জনের নামের ভিতর আমার নাম ছিল না। আমি সেখান থেকে চলে আসব, তখন জয়া নীরবে আমার সামনে এসে বলে, কি মনে করছো আমাদের এখানে চাকরি করবে তুমি? কয়েকদিন পরে আমরাই হব এই কোম্পানির সিইও। আমরা থাকতে সেটা কখনোই হতে দিব না। তোমার আর তোমার বোনের জীবন নরক করে ছেড়ে দিব আমরা। যার জন্য করলাম চুরি সেই বলে চোর। ভালো থাক তোরা। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তোদের মনের আশা যেন পূরণ হয়। আমি একটা হাসি দিয়ে সেখান থেকে চলে আসতে যাব, তার আগেই পিয়ন এসে আমাকে থামিয়ে দিল। তারপর আমাকে টানতে টানতে সবার সামনে থেকে একটা রুমে নিয়ে যায়। কিছুক্ষণ পর সিইও কারোর সাথে কথা বলতে বলতে রুমে প্রবেশ করেন। আমি সিইওকে আসতে দেখে দাঁড়িয়ে যাই। তখন সিইও আমাকে বসতে ইশারা করে তার চেয়ারে বসে পড়েন। তখন ফোন রেখে সিইও আমাকে বলেন, তোমার সাথে ইন্টারভিউ নেওয়ার অলমোস্ট সবার চাকরি হয়ে গেল, কিন্তু তোমার হলো না। সেটা আমার দুর্ভাগ্য স্যার। তোমাকে একটা শর্তে চাকরি দিতে পারি আমি। এতদিন শুনতাম চাকরির জন্য টাকা পয়সা লাগে, এখন দেখছি শর্তও লাগে। আচ্ছা শুনি তাহলে আপনার কি শর্ত? তোমাকে আমি এই কোম্পানির অ্যাকাউন্ট মেনটেনের পদে নিয়োগ দেব, তবে আমাকে প্রতি মাসে মূল্য হিসাবে 50,000 টাকা দিতে হবে। তুমি এই 50,000 টাকা হিসাব কীভাবে দেবে সেটা তোমার ব্যাপার, এবং তোমাকে কোম্পানির থেকে সকল সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করব। তোমার রেজাল্ট ভালো দেখলাম, তাই তোমার জন্য এই অফার। এখন তুমি দেখো তুমি কি করবে। স্যার আমি শিক্ষা অর্জন করছি সঠিক কাজে সেটা প্রয়োগ করার জন্য। কোনো খারাপ কাজে আমি আমার অর্জন করা শিক্ষা নষ্ট করব না। প্রয়োজন হলে আপনার চাকরি করব না আমি, তারপর আমার শিক্ষা আমি নষ্ট করব না। আমি চেয়ার ছেড়ে উঠতে যাব, তখনই আবার বসে সিইওর উদ্দেশ্যে বলে উঠি, স্যার আপনাকে এই কোম্পানির মালিক বিশ্বাস করে তার কোম্পানির দায়িত্ব দিয়েছেন, আর আপনি সে মালিককে ঠকানোর চিন্তা করছেন। আসলে আপনাদের মতো কিছু মানুষের জন্যই কোম্পানির মালিকরা আজকে ক্ষতিগ্রস্ত, আর আপনাদের কারণে আমাদের মতো সৎ পরিশ্রমী ছেলেরাও চাকরি নামক সোনার হরিণ ছুঁতে পেরেও পারছে না। ভালো নিজেকে শুধরে নেবেন। আসি। আমি কথা বলে যখন চেয়ার থেকে উঠে আসি, দরজার সামনে চলে আসি, তখনই পিছন থেকে সিইও বলে ওঠে, 1 মিনিট মিস্টার রাহুল। বললাম তো আমি এমন চাকরি করব না। টেক ইউর সিট। কেন? সন্ধ্যাবেলা আমি বাসায় ফিরে সবাই বসে পড়ি। প্রিয়া রান্না করে সবার জন্য চা করছিল। আমাকে বসতে দেখে আমার সামনে এসে বলে, কিরে ভাইয়া, ইন্টারভিউ কেমন হলো? আমি মাথা নিচু করে কান্না করছি। প্রিয়ার প্রশ্নের কোনো রেসপন্স করছি না। তখন প্রিয়া হাঁটু গেড়ে বসে আমার মাথা উপরে তুলে দেখতে পায় আমি কান্না করছি। তখন প্রিয়া অস্থির হয়ে বলে, কান্না করছিস কেন ভাইয়া? একটা চাকরি হয়নি তো কি হয়েছে? তুই ভেঙে পড়ছিস কেন? ভাইয়া তুই না বলতে তুই এত সহজে ভেঙে পড়বি না, তাহলে এখন কান্না করছিস কেন? ভাইয়া নতুন করে আবার চেষ্টা করবি, একটা না হলে আরেকটা হবেই। সবাই নিচে চলে আসে। তখন আঙ্কেল আমার সামনে এসে বলেন, কি রে রাহুল, কান্না করছিস কেন? দেখো না আঙ্কেল, আমিও জিজ্ঞেস করছি কিন্তু কিছুই বলছে না, শুধু কান্না করে যাচ্ছে। আচ্ছা দাঁড়াও তোমরা, আমি দেখছি। রাহুল কি হয়েছে বাবা, বল আমাদের। এভাবে কান্না করছিস কেন? দেখ প্রিয়াও কেমন কান্না করছে। মাথা তুলে তাকালাম প্রিয়ার দিকে। দেখলাম প্রিয়ার চোখে জল ঝরঝর করছে।
আমি তখন ইশারে প্রিয়াকে আমার কাছে ডেকে প্রিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, তুই কান্না করছিস কেন পাগলি? তুই হুট করে বাসায় ফিরে এমন কান্না করছিস কেন? আমি তো খুশিতে কান্না করছি রে পাগলি। মানে খুশিতে কান্না করছিলি? হ্যাঁ, আমার চাকরিটা হয়ে গেছে। তবে তবে কি? তবে কি রে রাহুল? ওরা বলেছে কিছুক্ষণ আগে। এতদিন আমরা আপনার মতো সৎ পরিশ্রমী লোক খুঁজছিলাম। 10 দিনের ভিতরে আপনার সব কিছু রেডি হয়ে যাবে। এই মাসে 26 তারিখ আপনার ফ্লাইট। ফ্লাইট মানে? আপনাকে আমাদের ইউএসের হেড অফিসে জেনারেল ম্যানেজার হিসেবে নিযুক্ত করা হয়েছে। স্যার, আপনি মজা করছেন আমার সাথে? সেটা না হয় 26 তারিখ বুঝতে পারবে আমি মজা করছি কি না। এই নিন আপনার অগ্রিম বেতন আর অ্যাপয়েন্টমেন্ট লেটার। 24 তারিখ আপনার হাতে আপনার পাসপোর্ট আর প্রয়োজনীয় কাগজপত্র পৌঁছে যাবে। আর 26 তারিখ সকালে এয়ারপোর্টে দেখা হচ্ছে। আমার একটু কাজ আছে, আমি আসছি। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থেকো। কথা বলে সিউ রুম থেকে বের হয়ে যায়। আমি বাসায় ফিরে আসি। আমি বলে উঠলাম, এই ছিল, আমি ভাবছি চাকরিটা করব না। কেন করবি না? এত ভালো একটা চাকরি। আমি চলে গেলে আমার বোনটা এক হয়ে যাবে আন্টি। আরে পাগল, আমরা আছি কিসের জন্য? তুই চিন্তা করিস না, আমরা থাকতে প্রিয়ার কোনো সমস্যা হবে না। আচ্ছা রাহুল, তুই কি আমাদের বিশ্বাস করতে পারছিস না? না না আন্টি, এমনভাবে বলিনি। তো কিভাবে বলেছেন শুনি? আমার মনে হয় তুমি আমাদের সবাইকে বিশ্বাস করো না। না, আসলে সেটা, আমার বোনটা আমি কেউ কাউকে ছাড়া একা থাকিনি। মামারা যাওয়ার পর থেকে প্রিয়া আমার সব হয়ে গেছে। ভাইয়া তুই চিন্তা করিস না, আমি সবার সাথে ভালো থাকবো এখানে। তুই আমাদের জন্য নিজের জীবনটা তো প্রায় শেষ করে দিয়েছিস। এখন না হয় জীবনটা তোর মতো করে সাজিয়ে নে। আচ্ছা, কথা পরে হবে। প্রিয়াপু, চলো ছটফট কিছু নাস্তা রেডি করে ফেলি, আর তোমারও ফ্রেশ হয়ে আসুক। আমি রুমে এসে ফ্রেশ হয়ে কিছু সময় রেস্ট নিয়ে নিচে চলে যাই। গিয়ে দেখতে পাই আমার প্রিয়া ফাস্টফুড রান্না করা হয়েছে। আমরা সবাই মিলে অনেক মজা করে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি ছাদে এসে দোলনায় বসে তাকিয়েছি তারাদের দিকে। তখনই অদিতি আমার পাশে এসে বসে। তখনই অদিতি আমাকে বলে, কি ব্যাপার, এত রাতে সাথে কেন? আপনি কেন এসেছেন এত রাতে সাথে? তুমি এসেছো তাই। ও আচ্ছা। মন খারাপ কেন? কোথায় আমার মন খারাপ? আমি কিন্তু তোমার দিকে তাকিয়ে বুঝতে পারছি। আপনি কি গণক নাকি? ধরে নাও তাই। এখন বলো কি হয়েছে? প্রিয়াকে ছেড়ে আঙ্কেল আন্টি সবাইকে ছেড়ে চলে যেতে হবে কদিন পরে, তাই। আচ্ছা, আমি কি এতটাই খারাপ? হঠাৎ এই কথা বলছেন কেন? তাহলে তুমি আমায় বারবার ইগনোর করছো কেন? আমি কোথায় আপনাকে ইগনোর করছি? রাহুল, তুমি তো সবার মনের কথা সবকিছু বুঝতে পারো, তাহলে তুমি কেন আমার মনের কথাগুলো বুঝতে পারছো না? ম্যাডাম, আপনি যা চিন্তা করছেন সেগুলো কখনো সম্ভব না, তাই চিন্তা বাদ দিয়ে দেন। আমি কথাগুলো বলে যখন চলে যাব তখনই অদিতি আমার হাত ধরে সামনের দিকে ঘুরিয়ে আমাকে জড়িয়ে ধরে বলে, রাহুল, আমি তোমাকে নিজের অজান্তেই কবে ভালোবেসে ফেলেছি সেটা বলতে পারবো না। বাবা যখন তোমার কথা বলতো, তুমি এমনটা করেছো, তুমি ওটা করেছো, তখন থেকে তোমায় দেখার জন্য আমি ব্যাকুল হয়ে উঠি। তারপর দেশে ফিরে তোমায় দেখে আমি তোমার উপরে ফিদা হয়ে যাই। আমি দেশে আসার পর থেকে তোমার সাথে, তোমার সঙ্গে সবসময় থাকার চেষ্টা করতাম। সেদিন যখন অপি তোমায় থাপ্পড় মেরেছিল তখন আমার মনে হয়েছিল অপিকে মেরে ফেলি। তারপর অপি যখন আমায় তোমার গার্লফ্রেন্ড বলেছিল তখন আমি অনেক খুশি হয়েছিলাম। তোমায় বলে বোঝাতে পারবো না। তুমি একবার আমার চোখের দিকে তাকাও। মানুষ মিথ্যে বলতে পারে কিন্তু চোখ মিথ্যে বলতে পারে না। তাহলে তুমি কেন আমার ভালোবাসা বুঝতে পারছো না? আমি অদিতিকে ছাড়িয়ে অদিতিকে উদ্দেশ্য করে বললাম, ম্যাডাম, আমার থেকে ভালো কাউকে দেখিয়ে বিয়ে করে নেবেন, দেখবেন আপনি অনেক সুখে থাকবেন। শুধু শুধু আমার জন্য নিজের জীবনটা নষ্ট করবেন না। আমি চলে আসছিলাম তখন অদিতি আমাকে জড়িয়ে ধরে। আমি ছাড়ানোর চেষ্টা করছি, তখনই আন্টি ছাদে আসেন আর আমাকে আর অদিতিকে এই অবস্থায় দেখে চিৎকার করে বলে ওঠেন, এই রাতের অন্ধকারে কি হচ্ছে এসব? আদিতি, রাহুল, তোরা এত রাতে এসব কি করছিলি? রাহুল, আমি এসব তোমার কাছ থেকে আশা করিনি। তুমি আমাদের পেছনে এরকম কাজ করবে সেটা আমরা বুঝতেই পারলাম না। তোমার আঙ্কেলের রুমে আসো, কথা আছে। আর আদিতি, তুই চল আমার সাথে, তোরও দেখছি অনেক অধঃপতন হয়েছে। মা, আমার একটা কথা শোনো তুমি। আসলে মা, আমি আর বললাম না চুপ করে থাকতে তোমাকে অদিতি। আন্টি, আসলে আপনি যে ভাবছেন সেরকম কিছু হয়নি। ম্যাডাম বলেছিলেন, কিন্তু আমি বললাম না আমি এখানে একটা কথা বলতে চাই না। যা হবে আমার রুমে কথা হবে। চুপচাপ নিচে আসো তুমি। আন্টি অদিতিকে টানতে টানতে ছাদ থেকে নামিয়ে নিচে চলে গেলেন। কিছু সময় পর আমি নিচে চলে যাই।
আমি বুঝতে পারি আমার জন্য এবারে ভাত উঠে গেছে। আজকে আমার জন্য আমার বোনকে হয়তো কথা শুনতে হবে। আমি আঙ্কেল আর আন্টির রুমের সামনে গিয়ে দেখতে পাই সবাই মাথা নিচু করে বসে আছে। আঙ্কেল পায়চারি করছেন। তার রুমে অদিতি একপাশে দাঁড়িয়ে কান্না করছে। প্রিয়া আন্টির পাশে বসে আছে। আমি রুমে ঢুকে মাথা নিচু করে বলে উঠি, আন্টি আঙ্কেল আসলে রাহুল, আমি তোকে নিজের ছেলের মতো মনে করতাম, কিন্তু তুমি এমন কাজ করলে। আঙ্কেল আমার কথাটা আপনারা শুনুন, তারপর না হয় আপনারা আপনাদের মতামত বলবেন। কি শুনবো আমি? যা দেখেছি সেটা কি মিথ্যে? না তবে মা বাবা, আমি রাহুলকে ভালোবাসি এবং রাহুলকে বিয়ে করতে চাই। কি বলছিস কি তুই অদিতি? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি যা বলছি তা নিজের মন থেকে এবং সজ্ঞানে বলছি। তোমার মেয়ে পাগল হয়ে গেছে, নিজের ভালোটাও বুঝতে পারছে না। মা, আমি মোটেও বাচ্চা নয় যে আমি কি বলছি সেটা বুঝতে পারবো না। হ্যাঁ, তুই বাচ্চা, তাই তো এমন কথা বলছিস। মা, আমি যথেষ্ট ম্যাচিওর, সো আমি জানি কি বলছি। আমি এবং একটু রেগে চেঁচিয়ে বলে উঠি, আন্টি আঙ্কেল আপনারা আমার কথাগুলো শোনেন, তারপর ম্যাডামের কথাগুলো শুনবেন। কি আর বলবে তুমি? শুনি কি বলতে চাও। আসলে আমি একজনকে ভালোবাসতাম, তার নাম অপি। ম্যাডাম আমায় কয়েকবার বিভিন্নভাবে বুঝিয়েছেন তিনি আমায় ভালোবাসেন, কিন্তু তার ডাকে সাড়া দেয়নি। আজকে ম্যাডাম আমায় বলেছিলেন, কিন্তু আমি তখনও মানা করে দিয়ে যখন ছাদ থেকে চলে আসবো তখন তিনি আমায় পিছন থেকে জড়িয়ে ধরেন। তখনই আন্টি আসেন। তারপর তো আপনারা সবই জানেন। এখন যদি মনে হয় আমি দোষী, তাহলে আপনারা যে শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব। ম্যাডাম আপনি আমার জন্য নিজের জীবন নষ্ট করবেন না। সামনে আপনার ভবিষ্যৎ পড়ে আছে, সেটার দিকে লক্ষ্য রাখুন। আন্টি আঙ্কেল আপনারা চিন্তা করবেন না। আমি আমার বোন প্রিয়া আপনাদের বাড়ি ছেড়ে চলে যাব আজকে। আমি চাই না আমার জন্য আপনাদের পরিবারের কোনো সমস্যা হোক। ভাইয়া, তুই একটা সত্যি কথা বলবি? তোকে আমি মিথ্যা বলেছি কখনো? তুই কি সত্যি অদিতিকে ভালোবাসিস না? আমি একবার অদিতির দিকে তাকাই। অদিতি আমার দিকে অনেক আশা নিয়ে তাকায়। তখন আমি অদিতির দিকে চোখ ফিরিয়ে নিয়ে বললাম, না। তুই শিওর তো? অদিতি আমার কথা শুনে আমার সামনে এসে আমার গায়ে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিয়ে বলে, অপি তোকে এমনি ছেড়ে যায়নি। সে আগেই বুঝতে পেরেছিল তুই একটা কাপুরুষ। জানিস একটা মেয়ে ছেলেটাকে কতটা ভালোবাসলে নিজে থেকে এসে সেই ছেলেটাকে ভালোবাসার কথা বলে? একটা মেয়ে কতটা ভালোবাসলে নিজের বাবা মায়ের সামনে দাঁড়িয়ে নিজের ভালোবাসার কথা বলে? তোকে ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তুই আর কখনো আমার সামনে আসবি না। চলে যা আমার সামনে থেকে। হ্যাঁ চল প্রিয়া, আমাদের বেরিয়ে পড়তে হবে এখন। তারপর আমি আঙ্কেল আর আন্টিকে সালাম করে প্রিয়াকে নিয়ে সদর দরজা দিয়ে হাঁটা দিলাম। সদর দরজা পার হতে যাবো তখন আন্টি বলে ওঠেন, দাঁড়া তোরা। আমি প্রিয়া দাঁড়িয়ে পড়ি। তখন আন্টি আমার সামনে এসে বলেন, আমার বাড়ির বউকে আমি এত রাতে বাইরে যেতে দেব না, আর তোমাকেও যেতে হবে না। তোমার কথা বিশ্বাস করে নিলাম, তবে তুমি আর আদিতি কেউ কারোর সাথে কখনো ভুলেও কথা বলবে না। আচ্ছা। এই সপ্তাহে আমি অদিতির বিয়ে আমি আমার ভাইয়ের ছেলের সাথে দিব। সবাই চলে যায় সবার রুমে। আমি বাড়ি থেকে বের হয়ে এসে বাগানের পুকুরের সিঁড়িতে বসে নিজের চোখে জল ফেলছি। ওইদিকে অদিতি তার রুমে গিয়ে দরজা আটকে সাহস সিঁড়ি দিয়ে চিৎকার করে কান্না করছে। দুজনে কান্না করছে। একজন কান্না করছে বন্ধ রুমে, আরেকজন কান্না করছে কালো অন্ধকারে। পরের দিন সকালে আমি ফ্রেশ হয়ে ড্রাইভারদের সাথে খাবার খেয়ে গাড়িতে আঙ্কেলের জন্য গাড়িতে অপেক্ষা করছিলাম। আমাকে ভিতরে গিয়ে খাবার খাওয়ার জন্য আরিফার প্রিয়া ডাকতে এসেছিল, কিন্তু আমি তাদের মানা করে দিই। সবাই বুঝতে পারে আমি কেন আসিনি। কিছুক্ষণ পর আঙ্কেলও চলে আসলে গাড়ি চালানো শুরু করি। কিছুক্ষণ পর আমি অফিসে পৌঁছে যাই। আঙ্কেলকে নামিয়ে দিয়ে আমি চলে যাই আমার অফিসে। অফিসে গিয়ে সিউ স্যারের রুমের সামনে গিয়ে বললাম, স্যার আসবো? আরে রাহুল যে, আসো আসো। স্যার কেমন আছেন? ভালো আছি, তোমার কি খবর? ভালো। স্যার একটা ব্যাপারে কথা বলার জন্য এলাম। হ্যাঁ বলো, কি বলতে চাও? স্যার আমার যাওয়ার ডেটটা কি এগিয়ে আনা যায় না? কিন্তু কেন? এমনি আসলে স্যার আমি যত তাড়াতাড়ি যাব ততই অফিসে সবার সাথে কমিউনিকেশনটা ভালো হবে এবং কাজ করতেও সুবিধা হবে। এটা ঠিক বলেছো তুমি। তা তুমি কি করতে চাও? এই মাসের 12 তারিখ স্যার। আচ্ছা, হয়ে যাবে। তাহলে আমি আসি স্যার। আমি বের হয়ে আসি কোম্পানি থেকে। আমি যখন সিগন্যালে দাঁড়িয়েছিলাম তখন দেখতে পাই অভি বাইকে একটা ছেলের সাথে জড়াজড়ি করে বসে আছে আর অনেক হাসাহাসি করছে। আমি সেদিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস ফেলে সিগন্যাল ছেড়ে দিলে বাসায় চলে আসি। আমি বাসায় এসে কারোর সাথে কথা না বলে নিজের রুমে গিয়ে আমার কাপড় নিয়ে চলে আসতে যাব, তখনই আন্টি আমার সামনে এসে দাঁড়ান। আমি একবার তাকিয়ে মাথা নিচু করে নিলাম। তখন আন্টি বলেন, কোথায় যাচ্ছিস এসব নিয়ে? ড্রাইভারদের ওখানে। এখানে থাকতে তোর সমস্যা কি? এমনি
এখানে কোনো সমস্যা নেই। তোর জন্য প্রিয়াও সকাল থেকে কিছু খায়নি, রাতে ঘুমায়ও নি। কেন করছিস এমন? আচ্ছা তুই থাক বাসায়, আমি কিছু বলবো না। আজকে বিকেলে আদিতিকে দেখতে আবার ভাই ও ভাবিরা আসবে, তোকে কিন্তু থাকতে হবে বাবা। আন্টির কথা শুনে প্রিয়ার দিকে তাকালাম। সত্যি প্রিয়াকে কেমন যেন লাগছে। তারপর বললাম, আচ্ছা থাকবে এখানে। যা ফ্রেশ হয়ে আমি খাবার রেডি করছি। আমি ফ্রেশ হয়ে নিচে এসে দেখতে পাই আঙ্কেল আর আলিপও চলে আসছে। সবাই মিলে টেবিলে বসে। তখন আমি একবার সবার দিকে তাকাই। আমি আর চোখে অদিতির দিকে তাকিয়ে দেখি অদিতির চোখ মুখ ফুলে আছে। অদিতিকে দেখে বোঝা যাচ্ছে সে কান্না করেছে একটু আগে হয়তো। আমি তখন বললাম, প্রিয়া বিকেলে তোকে আমার সাথে একবার বের হতে হবে, আমার কিছু শপিং করতে হবে। অদিতির বিয়ে শপিং তো কালকে করব, তখন না হয় তুইও আমাদের সাথে করে নিবি তোর শপিং। আঙ্কেল আন্টি একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো, কি বলবে? আজকে অফিস থেকে ফোন দিয়েছিল আমায়। কি বললো কল দিয়ে? আমাকে 4 দিন পর মানে 12 তারিখে আমেরিকায় চলে যেতে হবে। ওখানে নাকি কি একটা ট্রেনিং আছে, সেটা জয়েন করতে হবে। অদিতি আমার কথা শুনে খাবার টেবিল থেকে উঠে চলে যায়। আমি তাকেও তাকালাম না। আমি চুপচাপ খাওয়া দাওয়া করে আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। বিকেলে বাড়িতে অনেক মানুষের কথা বলা, বাচ্চাদের হই হলো রে আমার ঘুম ভেঙে যায়। তখন আমার মনে পড়ে আজকে অদিতিকে দেখতে আসবে। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে যাই। নিচেকে দেখতে পাই সবাই বসে কথা বলছে, আর অদিতি আর একটা ছেলেকে পাশাপাশি বসে রাখা হয়েছে। সবার সাথে কিছুটা কথা বলে আমি প্রিয়াকে বললাম, আপু চল তাহলে। রাহুল একটু পরে যা, দুই পক্ষের কথা বলা হয়ে যাক, তারপর না হয়ে যাবি, আমার পাশে আয়। আমি কোনো কথা না বলে আন্টির পাশে গিয়ে বসি। এইদিকে অদিতি তাকিয়ে আছে আমার দিকে, আর অদিতি মনে মনে বলছে, রাহুল এখনো সময় আছে, একটিবার মুখ ফুটে বলো তুমি আমায় ভালোবাসো। প্রয়োজন হলে আমি তোমার হয়ে সবাইকে ম্যানেজ করে নেব, তবুও তুমি বলো আমায় ভালোবাসো। রাহুল আমি যে তোমায় নিজের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছি, আমি যে তুমি ছাড়া মৃত। আমি মাথা নিচু করে বসে আছি। তখন আমাকে বলা হয় ছেলে পছন্দ হয়েছে কিনা। আমি অদিতির দিকে তাকিয়ে বললাম, ম্যাডাম স্যারকে খুব সুন্দর মানিয়েছে, মনে হচ্ছে একজন আরেকজনের জন্য তৈরি হয়েছে। অদিতি আমার দিকে তাকিয়ে আমার চোখে পানি দেখতে পায়, কেউ দেখতে পায়নি। আমি তারপর দাঁড়িয়ে বললাম, আন্টি এবার আমরা আসি, তাহলে আপনার কথা বলুন। আপু চল। আমি প্রিয়া চলে যাই শপিং মলে। তারপর আমি আমার প্রয়োজনে কিছু কাপড় চোপড় কিনে নিলাম, আর প্রিয়ার জন্য কয়েকটা ড্রেসও নিয়ে নিলাম। তারপর ভাই বোন মিলে একটা রেস্টুরেন্টে চলে যাই। আমি কিছু খাবার অর্ডার করি। তখন প্রিয়া বলে, ভাইয়া পালিয়ে যাচ্ছিস কেন? মানে? অদিতির বিয়ে দেখতে পারবি না তাই পালিয়ে যাচ্ছিস তুই? কি বলছিস কি তুই আপু? আমি কেন অদিতি ম্যাডামের বিয়ে দেখতে পারবো না? কারণ তুই অদিতিকে ভালোবাসিস, আর সেটা তোর নিজের অজান্তেই। ভাইয়া আর কত নিজের ভালোবাসাকে হত্যা করবি? কেন করছিস এমন তুই? তুই যা ভাবছিস এমন কিছুই না। তাহলে বিকেলে তোর চোখে জল ছিল কেন? ভাইয়া ভালোবাসা সত্যিকারের সবার জীবনে এমন করে আসে না। এখনো সময় আছে, নিজের মনের কথা খুলে বল সবাইকে। কাকে বলবো বল? যে আঙ্কেল আমাদের এত সাহায্য করেছে তাকে, নাকি যে আন্টি আমাদের মায়ের মতো স্নেহ করেছে তাকে বলবো? আঙ্কেল আন্টির কি ইচ্ছে করে না নিজের মেয়ের জন্য একটা প্রতিষ্ঠিত ছেলে খুঁজে সেই ছেলের হাতে তার মেয়েকে তুলে দিতে? আমি পারবো না এমন কাজ করতে। আর হ্যাঁ, আমি ভালোবাসি অদিতিকে, তবে সেটা দূর থেকে। বাদ দে সব কথা এখন। ভাইয়া তুই অনেক ভালো রে, তোর মতো ভাই পেয়ে আমি নিজেকে অনেক লাকি মনে করি। আচ্ছা নে খাওয়া শুরু কর। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে যাই। রাতে খাবার টেবিলে আমি অদিতিকে দেখতে পাইনি। এভাবে কেটে যায় 2 দিন। কালকে আমার ফ্লাইট। রাতে ঠান্ডা বাতাসে আমি দাঁড়িয়েছি ছাদে। পিছনে করে আসার শব্দে আমি পিছনে তাকাই। আমি পিছনে তাকিয়ে দেখতে পাই অদিতি। আমি যখন ছাদ থেকে নামতে যাব তখন অদিতি বলে ওঠে, চলেই তো যাব, আর হয়তো বা কখনো তোমার সাথে কথা হবে না। 10 মিনিট আমার সাথে ছাদে বসে কথা বলবে তুমি? ধরে নাও এটা আমার বা তোমার শেষ দেখা। দেখুন এভাবে আমাদের ছাদে কেউ দেখলে সমস্যা হবে। আমি চাই না আর কোনো সমস্যা। চিন্তা নেই, আমি মায়ের অনুমতি নিয়েই আসছি। ও আচ্ছা, বলুন কি বলবেন? কখনোই কারোর সাথে খুব বেশি সংযত হতে নেই, যদি না তারও আপনার প্রতি এরকম অনুভব না করে। কারণ একতরফা ভালোবাসা মানসিকভাবে একটা মানুষকে ধ্বংস করতে পারে। প্রেমে পড়া আমার কোনো ভুল ছিল না, কিন্তু এমন একজন মানুষের প্রেমে পড়েছি যে তার নিজের মনের কথা বলতে পারে না। এটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। আমি জানি তুমি কখনোই পারবে না ভালোবাসতে আমাকে, কিন্তু তারপরেও আমি থামাতে পারছি না নিজের অবাধ্য ভালোবাসাকে। আমি জানি তুমি আমার নও, কিন্তু এটা আসলে কোনো ব্যাপার না। আমি তোমাকে ভালোবাসি এবং আমি কোনো আশা ছাড়াই তোমায় ভালোবাসি, আর চিরকাল বেঁচে যাব। আমার দিকে তাকিয়ে অদিতি কথাগুলো বলছিল।
অদিতি চোখ দিয়ে বন্যা বয়ে চলছে, আমি সেটা বুঝতে পারছি, কিন্তু আমি সব বুঝে চুপ করে রইলাম। অদিতি চোখের জল মুছে বলে, কালকে ফ্লাইট কয়টায় তোমার? সকাল 8টা। আচ্ছা, এতদিনও কি আমার জন্য কিঞ্চিত পরিমাণ ভালোবাসা জন্মায়নি তোমার? ম্যাডাম, কিছু কিছু কথা বা অনুভূতি প্রকাশ না করাই ভালো। কিছু কথা না হয় নিজের ভেতরেই থাকা ভালো। কিছু না বলা কথার মাঝে অনেক পূর্ণতা লুকিয়ে থাকে। অনুভূতিগুলো ভুলতে পারবে তুমি? জীবনে যদি এগিয়ে যেতে হয় তাহলে অনেক কিছু এড়িয়েও চলতে হয়। আমিও না হয় অনুভূতিগুলোকে। আমি কথা শেষ করার আগে আমাকে জড়িয়ে ধরে অদিতি। আমি অদিতিকে ছাড়াতে যাচ্ছি, তখন অদিতি বলে ওঠে, আর তো কখনো এভাবে জড়িয়ে ধরার সুযোগ হবে না। বেশি না, 5 মিনিট জড়িয়ে ধরে থাকবো, তারপর তুমি মুক্ত হয়ে যাবে। আমি আর কিছু বললাম না। আমি বুঝতে পারলাম আমার টি শার্টটা ভিজে গেছে। আমার ইচ্ছে করছে অদিতিকে জড়িয়ে ধরতে, কিন্তু আমি অদৃশ্য বাধার কারণে চুপ করে রইলাম। কিছুক্ষণ পর অদিতি আমাকে ছেড়ে দিয়ে বলে ওঠে, তোমার মনের আশা পূর্ণ হোক, এই শুভকামনা করি। ভালো থেকো তুমি। তার আগে অদিতি নেমে যায় ছাদ থেকে। আমি অন্ধকারে নিজের চোখে জল ধরিয়ে নিজের রুমে গিয়ে সবকিছু রেডি করে একটা চিঠি লিখি অদিতির জন্য। প্রিয় অদিতি, যতবারই তোমার দিকে তাকিয়েছি ততবারই আমি মুগ্ধ হয়েছি। হয়তো এটাই ভালোবাসা। আমি মনে করতাম মানুষের জীবনে ভালোবাসা হয়তো একবারই আসে, কিন্তু আমার ধারণা ভুল ছিল। আমি যখন নিজেকে একা অনুভব করতাম তখনই তুমি আমায় সেই সঙ্গ দিতে। আমার মন খারাপ থাকলে সেটা তুমি কি করে বুঝে নিতে। তুমি আমার সাথে যতক্ষণই থাকতে ততক্ষণ আমার কী যে ভালো লাগতো সেটা বলে বোঝাতে পারবো না। এই ভালো লাগা তোমায় আমায় সঙ্গ দেওয়া, আমার না বলা কথাগুলো তুমি বুঝে নিতে, এটাই হয়তো প্রকৃত ভালোবাসা। আমি হয়তো প্রকৃত ভালোবাসার মূল্য দিতে পারিনি। যে আঙ্কেল আর আন্টি আমার খারাপ পরিস্থিতিতে আমায় এতটা সাপোর্ট দিয়েছেন, আমায় নিজের ছেলের মতো ভালোবেসেছেন, তাদের আশা আমি কী করে কেড়ে নিতে পারি বলো তুমি? আমি নিজের মাকে হারিয়েছি অনেক আগে, কিন্তু এদের ভালোবাসা হারাতে দেব না। মা আর বাবার ভালোবাসার জন্য আমি না হয় আমার ভালোবাসাকে অন্যের হাতে তুলে দিলাম। হয়তো চিরদিন কষ্ট বা চিরকাল এই কষ্ট থেকেই যাবে, তবুও তো আমার জন্য আঙ্কেল আর আন্টির মুখে হাসি ফুটে উঠবে। সবশেষে একটা কথাই বলবো, আমি তোমায় ভালোবাসি, খুব খুব। আমার ভালোবাসা না হয় অপ্রকাশিতই থেকে যাবে, থাকুক না, তাতে সমস্যা কি? ভালো থেকো, সুখে থেকো, তোমার বিবাহিত জীবন সুখের হোক। পারলে এই কাপুরুষটাকে ক্ষমা করে দিও। এটি তোমার কাপুরুষ ভালোবাসা। আমি চিঠি লিখছিলাম আর কান্না করছিলাম। লেখা শেষ করে চিঠিটা আর একজোড়া কানের দুল আর এক সেট নুপুর নিয়ে হাঁটা দিলাম অদিতির রুমে। আমি রুমে প্রবেশ করে দেখতে পাই অদিতি ঘুমিয়ে আছে। ঘুমন্ত চেহারা অদিতিকে দেখতে খুবই সুন্দর লাগছে। আমি চিঠিটা তার বালিশের নিচে রেখে অদিতির পায়ে নুপুর পরিয়ে অদিতির কপালে একটা ভালোবাসার পরশিকে দিয়ে চলে আসি সেখান থেকে। আমি রুমে এসে আমার রুমে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে সব কিছু নিয়ে নিচে চলে আসি। আমি নিচে এসে দেখতে পাই প্রিয়া টেবিলে খাবার সাজাচ্ছে আর কান্না করছে। আঙ্কেল সোফায় বসে আছে, আন্টি কি যেন কাজ করছে। আমি আঙ্কেলের সামনে গিয়ে বললাম, আঙ্কেল চলো নাস্তাটা করে নিই। তুই এসে গেছিস, চল। আমি খাবার টেবিলে গিয়ে দেখলাম আমার পছন্দের সব খাবার। অদিতি আসেনি আজকে খাবার টেবিলে। আমি খাওয়া শুরু করলাম। সবাই খাচ্ছে, কিন্তু প্রিয়া খাবার খাচ্ছে না। তখন আমি বললাম, কি রে প্রিয়া, খাবার খাচ্ছিস না কেন? হ্যাঁ, খাচ্ছি তো। এদিকে আয়। প্রিয়া এসে আমার পাশে বসে। তখন আমি প্রিয়ার মুখের সামনে খাবার ধরে বললাম, হা কর, আমি খাইয়ে দিচ্ছি। আমার কথা শুনে প্রিয়া একবার নিজেকে আটকে রাখতে পারলো না। প্রিয়া আমাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করছে। প্রিয়া কান্না করছে, আমি প্রিয়াকে খাইয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করেই আমি সবার উদ্দেশ্যে বললাম, আঙ্কেল এবার আসি আমি। কোনো ভুল করে থাকলে ক্ষমা করে দেবেন আর আমার বোনটাকে দেখে রাখবেন। কি বলছিস কি বাবা তুই? চিন্তা করিস না তুই। প্রিয়া আমাদের সাথে ভালো থাকবে, দোয়া করি। তুই অনেক বড় হ বাবা। আন্টি মায়ের স্নেহ পাইনি বেশি দিন, তারপর আপনি আমার মায়ের জায়গাটা নিয়ে নিলেন। যদি তোমার এই ছেলে তোমাকে কোনো কারণে কষ্ট দিয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও। না বাবা, এরকম করে বলিস না। তুই সফল একজন মানুষ হয়ে তুই খুব তাড়াতাড়ি ফিরে আসবি আমাদের কাছে, দোয়া করি। তারপর আমি প্রিয়া আর আরিফ বেরিয়ে পড়ি এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টে এসে আমি আমার সকল কাজ শেষ করে প্রিয়ার আরিফকে বললাম, আরিফ ভাই আমার, তোমার হাতে আমি আমার বোনকে তুলে দিয়ে গেলাম। আজকে থেকে তুমি আমার বোনের সুখ দুঃখের সাথী। এতদিন আমি ছিলাম, কিন্তু এখন তো চলে যাচ্ছে। আমার বোনটাকে দেখে রেখো তুমি। ভাইয়া তুমি চিন্তা করো না, তোমার কথা দিলাম পিয়ার সাথে আমি আছি আর থাকবো চিরকাল। আসি রে আপু, ভালো থাকিস, আর কথা হবে আপু। আমি কথাটা বলে ভেতরে চলে যাই। প্রিয়ার আরিফ তাকিয়েছিল আমার যাওয়ার দিকে।
আমি ভিতরে চলে যাওয়ার পর আরিফ প্রিয়াকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। এদিকে অদিতি ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে তার রুমে গিয়ে বসে। তখন তার পায়ের দিকে তাকিয়ে দেখে নূপুর। অদিতি বুঝতে পারছে না তার পায়ে নূপুর আসলো কোত্থেকে। হঠাৎ করে অদিতির নজর পড়ে তার বালিশের পাশে একটা কাগজের উপর। অদিতি কাগজটি হাতে নিয়ে দেখতে পায় একটা চিঠি। অদিতি চিঠিটা পড়ে কান্না করতে থাকে। তারপর চিঠিটা নিয়ে চলে যায় নিচে। এদিকে আমি দীর্ঘ ভ্রমণযাত্রা শেষ করে পৌঁছে যাই আমেরিকা। তারপর অফিসের কয়েকজন এসে আমাকে রিসিভ করে নিয়ে যায়। আমি সবার সাথেই পরিচিত হয়ে চলা শুরু করলাম অফিসের উদ্দেশ্যে। অফিসে গিয়ে আমার বসের সাথে কথা বলে আমার কাজের সব কিছু জেনে বাসায় চলে আসি। আমি প্রিয়া এসে প্রিয়ার সাথে কথা বলে নেই। এভাবে চলছিল আমার দিনকাল। আমি প্রত্যেক দিন প্রিয়ার সাথে কথা বলতাম, সবার খোঁজ নিতাম, সবার আড়ালে অদিতির ঘুমন্ত ছবিটার দিকেও তাকিয়ে থাকতাম। প্রিয়ার কাছ থেকে আমি জানতে পারি অদিতির বিয়ে হয়ে গেছে, আর অদিতি এখন একটা কোম্পানির ম্যানেজার হিসেবে চাকরিও করছে। আমি অদিতির বিয়ের কথা শুনে সেদিন অদিতির ছবি সামনে রেখে অনেক ড্রিঙ্কসও করেছিলাম। কয়েকদিন পর আমি কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাই। শত ব্যস্ততার মাঝেও আমি অদিতি পাগলামিগুলো মনে হতো। আমি তখন অদিতির ছবির দিকে তাকিয়ে থাকতাম কিছু সময়। এভাবেই কাটছিল আমার দিনকাল। 5 বছর পর অফিসের সবার সাথে আমি বেশ ভালোভাবেই কাজ করছি। 2 বছরের মাঝে আমাদের কোম্পানি বিশ্বের নাম্বার 1 কোম্পানিতে পরিণত হয়। কোম্পানির বস আমার কাছে খুশি হয়ে আমাকে আমেরিকা শহরে একটা ডুপ্লেক্স বাড়ি এবং একটা ল্যাম্বরগিনি গাড়িও গিফট করেন। একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম, তখন রাত 2টা হবে। হঠাৎ করে আমার ফোন বেজে ওঠে। আমি ফোন রিসিভ করতেই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আমি ফোন রেখে তাড়াতাড়ি গাড়ি নিয়ে বের হয়ে যাই। আমি তাড়াতাড়ি করে গাড়ি চালিয়ে চলে আসি আমার বসের বাসায়। আমি বাসায় এসে বেল বাজাই। তারপর কাজের লোক দরজা খুলে দিল। আমি আমার বসের রুমে চলে যাই। আমাকে দেখে আমার বস এভাবে তাড়াহুড়ো করে বাসায় আসার কারণ জানতে চায়। আমি সব শুনে বললাম, স্যার আমি দেখছি, আপনি চিন্তা করবেন না কিছুই, আপনি রিল্যাক্স থাকুন, আমি সব সামলে নেব, আর দেখছি সব। তখন বস আমাকে বলেন, আজকের থেকে তুমি আমার বাংলাদেশের অফিসের সিইও নিযুক্ত করলাম। আর এই নাও সব ডকুমেন্ট। আমি এখনই বাংলাদেশে বলে দিচ্ছি সব কিছু। না স্যার এখন না। আমি বললে আপনি সেটা বলবেন? বস আচ্ছা বলে জিজ্ঞাসা করেন আমি কবে দেশে ফিরবো। তখন আমি বললাম, স্যার কালকে সকালে আমি রওনা দিচ্ছি। বস আচ্ছা বলে আর কিছু কথা বলে আমি চলে আসি সেখান থেকে। বাসায় এসে আমি সব কিছু গুছিয়ে নিয়ে সকাল 7টায় বেরিয়ে পড়ি আমেরিকা এয়ারপোর্টে। সকাল ফর্মালিটি শেষ করে বিমানের অপেক্ষা করতে থাকি। আপনাদের বলাই হয়নি, প্রিয়া আর আরিফের বিয়ে হয়ে গেছে। তাদের 3 বছরের একটা মেয়েও আছে, নাম ঋতু। আর আমার বাবা 2 বছর আগে মারাও গেছেন। আমি কিছুক্ষণ পর বিমানে উঠে পড়ি। কিছু সময় পর বিমান উড়াল দিল। আমার মনে পড়ছে 5 বছর আগে স্মৃতিগুলো। 24 ঘন্টার দীর্ঘ বিমান যাত্রা শেষ করে বাংলাদেশের রানওয়েতে ল্যান্ড করি। এয়ারপোর্টে সকল কাজ শেষ করে বাইরে এসে গাড়ি নিয়ে বাসায় চলে আসি। আমি বাসায় এসে বেল দিলাম। কিছুক্ষণ পর কেউ দরজা খুলে দিল, আর তার দিকে তাকিয়ে রইলাম। দরজা খুলে দেওয়া মানুষটাও তাকিয়েছে আমার দিকে। দুজনেরই ধ্যান ভাঙে ভেতর থেকে আন্টির গলার স্বর শুনে। আন্টি বলেন, কে এসেছে রে অদিতি এত সকালে? আন্টি আমি আসছি। আন্টি দরজার সামনে এসে আমাকে দেখতে পেয়ে আমাকে জড়িয়ে ধরেন। আমি জড়িয়ে ধরি। তখন আন্টি বলেন, কি রে বাবা, হঠাৎ করে এলি তুই? আমাদের বললে কি হতো, আসতে কোনো সমস্যা হয়নি তো? আরে সারপ্রাইজ দিলাম, আর বলে দিলে কি সেটা আর সারপ্রাইজ থাকতো কি? তা অবশ্য ঠিক। বাকিরা কই? আয় ভেতরে আয়, সবাই ভেতরে আছে। প্রিয়া, আরিফ কই গো তুমি? সবাই নিচে আসো, দেখে যাও কে আসছে। আঙ্কেল রুম থেকে বেরিয়ে এসে আমাকে দেখতে পেলেন। তারপর আমি আঙ্কেলকে সালাম করি। প্রিয়া, ঋতু আর আরিফ একসাথে নিচে নামে। প্রিয়া তো আমাকে দেখতে পেয়ে ভাইয়া বলে দৌড়ে এসে জড়িয়ে ধরে। তখন প্রিয়া বলে, ভাইয়া কখন এলি? তুই আসবি সেটা আমাদের বললি না কেন? ঋতুকে প্রিয়ার কোল থেকে নিয়ে বললাম, সারপ্রাইজ দিলাম। আমি সবার সাথে টুকটাক কথা বলে ঋতুকে কোলে নিয়ে নাস্তা করতে বসি। সবাই অনেক কথা বলছে, আমি তাদের সাথে হ্যাঁ বা না বলছি। অদিতি খাবার খাচ্ছে, সবার আড়ালে আমার দিকে তাকাচ্ছে। তখন আঙ্কেল বলেন, কতদিনের ছুটিতে এলি? তুই না একবারে চলে এসেছিস? না আঙ্কেল, একটা কাজে আসছি, কাজটা শেষ হলে আবার ফিরে যাব। এবার না হয় বিয়ে করে নিজের বউকে সাথে করে নিয়ে যাবি। বিয়ে? হ্যাঁ বিয়ে। তোর জন্য আমরা মেয়ে ঠিক করে রেখেছি। মেয়েটাকে আমাদের বেশ পছন্দ হয়েছে, তোরও পছন্দ হবে। আমাদের মামা ভাগ্নির খাওয়া হয়ে গেছে, আমরা গেলাম ঘুমাতে। আমি কথাটা বলে সেখান থেকে চলে যাই। আমার যাওয়ার দিকে সবাই তাকিয়েছে। তখন আরিফ বলে ওঠে, নাও এবার ঠেলা সামলাও। আমি আগেই বলেছিলাম এই কাজ করো না,
কিন্তু তোমরা আমার কথা শুনলে কোথায়? আমার ভাই আমি সামলে নিব, তোমাকে কিচ্ছু করতে হবে না। আমার ছেলে আমি সামলে নেব। বাহ বাহ। বাবা, তুমি কিছু বলবে? আমি নাই এর মাঝে। হ্যাঁ বাবা, আমিও নাই, তুমিও নাই। এবার সামলাক এদের ব্যাপার। অদিতি, তুই কি? আরিফ আর বলতে পারলো না অদিতি। তার আগেই অদিতি বলে উঠল, ভালো জানিস, মুখের কথা মুখেই রেখে দে, তা না হলে। আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দেন। সবাই খাওয়া দাওয়া করে যে যার কাজে চলে যায়। দুপুরে আমার ঘুম ভাঙে প্রিয়ার ডাকে। তখন আমি বললাম, কিরে এভাবে ডাকছিস কেন? তাহলে কি করব? কি হয়েছে বল। কাপড় চেঞ্জ করে আয়। কাপড় চেঞ্জ করবো কেন এগুলো? নিচে আয় ফ্রেশ হয়ে। আমি ফ্রেশ হয়ে এসে দুপুরের খাবার খেয়ে সবার জন্য নিয়ে আসা সবার সাথে কথা বলতে শুরু করি। কিছু সময় গল্প করে আমি ঘুমিয়ে পড়ি। বিকেলে ঘুম থেকে উঠে প্রিয়া রুমে গিয়ে বললাম, আপু আসবো? হ্যাঁ ভাইয়া আয়। ঋতুকে দে তো। আচ্ছা তুই কি আমার আগের ভাইয়া? কেন? তুই যবে থেকে আসছিস তখন থেকে আমার মেয়েকে নিয়ে পড়েছিস, আমার কোনো খোঁজই নিচ্ছিস না। তোর খোঁজ নেওয়ার মানুষ আছে তাই নেই না। আমরা মামা ভাগ্নে ছাদে গেলাম, তুই 2 কাপ কফি নিয়ে ছাদে। আমি ঋতুকে নিয়ে ছাদে দোলায় বসে মামা ভাগ্নের খুনসুটি শুরু হলো। প্রিয়া রুম গুছিয়ে রুম থেকে বের হতে যাবে, তখনই অদিতি রুমে প্রবেশ করে। ভাবি আমার মাটা কই? ঋতু তো তার মামার সাথে ছাদে আছে। ঋতু কি আমাদের কিছু হয় না ভাবি? কেন? ঋতু তো তোমার ভাইজি, তোমার ভাইয়ের মেয়ে। তাহলে তোমার ভাই আসতে থেকে ঋতুকে নিয়ে পড়ে আছে। তুমি গিয়ে নিয়ে এলেই তো হয়। তাই করতে হবে দেখছি। আমি দোলনায় শুয়ে ঋতুকে বুকে বসে ঋতুর সাথে দুষ্টুমি করছি। তখন অদিতি ছাদে আসে এবং আমার বুক থেকে ঋতুকে নিয়ে তার কাছে নেয়। তখন আমি বলে উঠলাম, হ্যালো এক্সকিউজ মি, এটা কোন ধরনের ব্যবহার? ব্যবহার মানে? ঋতুকে আমার কোলে নিয়ে বললাম, আমার বাগনি চোরের মতো নিয়েছিলেন কেন? এই মুখ সামলে কথা বলবেন কিন্তু, তা না হলে খবর আছে। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, শাকচুনি মেয়ে। এই কি বললি তুই? শাকচুনি বলেছি। ঋতু কিছু বুঝছে না কিন্তু হাসছে। তখন আমি বললাম, দেখছেন আপনাকে শাকচুনি বলেছি দেখে আমার ভাগ্নি কি খুশি হয়েছে। ইউ হয়েছে, চুরি করতে এসে ধরা পড়ছেন, যান আপনাকে ক্ষমা করে দিলাম। ওই কে চোর? তুই চোর না হলে? তুই ডাকাত। চোরের মতো মেয়েদের রুমে ঢুকে একটা ঘুমন্ত মেয়েকে কিস করে তার পায়ে আবার নুপুর পরিয়ে দিস, আবার অন্যকে বলিস চোর। আমার ভুল হয়েছে। আমার ভুল হয়েছে আপনাকে চোর বলাতে। আসলে আপনি তো একটা চোরনি। আমি কথাটা বলেই ছাদ থেকে ঋতুকে নিয়ে চলে আসি। ঋতুকে পেয়ার কাছে দিয়ে আমি বের হয়ে যাই বাসা থেকে। আমি অফিসে এসে দারোয়ানকে চাবি নিয়ে অফিসে ঢুকে আমার ল্যাপটপ নিয়ে কাজ করতে বসে পড়ি। আমি অফিসের সকল কর্মচারীদের লিস্ট থেকে কয়েকজনের নাম সিলেক্ট করে পাঠিয়ে দিই জনির নাম্বারে। এবার জনির পরিচয় দিই। জনি হলো আমেরিকান একজন হ্যাকার। একটা কাজে জনির সাথে আমার পরিচয় হয়। আমি অফিস থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসি। ঋতুকে অদিতির পাশ থেকে নিয়ে সবার সাথে আড্ডা দেওয়া শুরু করি। তখন আন্টি বলেন, বাবা তোকে একটা কথা মিথ্যে বলা হয়েছিল রে। আমি তো আন্টির কথা শুনে কিছুটা অবাক হয়ে বললাম, মিথ্যে বলেছে আমাকে তুমি? আমি একা না, সবাই মিলে মিথ্যে বলেছিলাম। মানে? আসলে প্রিয়া তুই বল। তারপর বলো। ম্যাডামের কি? আস্তে আস্তে ম্যাডামকে শুনিয়ে বললাম, শাকচুনি কি কোথাও চুরি করতে ধরা পড়েছে? আমার কথা শুনে অদিতি আমার দিকে রাগি চোখে তাকায়। তখন আমি হালকা একটা চোখ টিপে মেরে বললাম, কি হয়েছে? অদিতির বিয়ে হয়নি, আসলে আমরা সবাই এতদিন তোকে মিথ্যে বলছিলাম। আচ্ছা ভালো, কই কই মিথ্যা বলার কারণ? আসলে তুই চলে যাওয়ার পর আমরা বাসা সবাই মন খারাপ করে বসেছিলাম। তখন আদিতি তার রুম থেকে দৌড়ে এসে কান্না করতে করতে তোর লেখা চিঠি আমাদের হাতে দিয়ে পড়তে বলে। আমরা তোর চিঠি পড়ে নিজের ভুল বুঝতে পারি, তারপর আদিতির বিয়ে ক্যান্সেল করে দিই। তারপর তোকে যখন জানাতে যাব, প্রিয়া আর আদিতি মানা করে দেয়। অদিতি বলে, ও আমায় অনেক কাঁদিয়েছে, এখন আমিও এর বদলা নিব। তাই তোমরা ওরে বলবে আমার বিয়ে হয়ে গেছে। আমি অনেকবার আমার কাজের জন্য তোর কাছে ক্ষমা চাওয়ার জন্য কল দিয়ে সব কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু ওরা বলতে দেয়নি। তুই আমার উপর রাগ করে থাকিস না বাবা। লে হালুয়া, দেখলেনি পাঠক বন্ধুরা, ওরা আমার সাথে কি গেমই খেললো। তখন আমি প্রিয় উদ্দেশ্যে বললাম, আসলে আমার এখানে আসাই ভুল হয়েছে। আমি মনে করেছিলাম আমার বোন এখানে আছে, কিন্তু এখানে দেখি অন্য কেউ আছে। আমার বোন না,
আমি আজকে আমার অফিস থেকে বাড়িতে উঠবো। আসলে ভাইয়া, থাক, আর তোমাদের একটা জিনিস দেখানোর জন্য আমি এখানে এসেছিলাম, সেটা দেখাতেই ভুলে গেছি। কি দেখাবি? আমার হবু বউকে। মানে? হবু বউ মানে? আসলে আমার কোম্পানির বসের বড় মেয়ে বৃষ্টির সাথে কাজের সাথে পরিচয় হয়, তারপর কথাবার্তা হয়। একসময় বৃষ্টি তার বাবাকে বলে সে আমায় পছন্দ করে। বস তখন আমায় ডেকে সব কিছু বলেন। প্রথমে আমি মানা করে দিই, কিন্তু একসময় চিন্তা করি আর কতই একা থাকবো, তাই রাজি হয়ে যাই। বৃষ্টি এই সপ্তাহে বাংলাদেশে আসবে। আমাদের এখানের কাজ শেষ হয়ে গেলে আমেরিকা ফিরে গিয়ে বিয়েটা সেরে নেব, আর তোমরাও সাথে যাবে আমার। অদিতির কি হবে? আমি কি বলবো, তোরা তো বলেছিস ওনার বিয়ে হয়ে গেছে, তাই আমি একটু চিন্তা না করে রাজি হয়ে গেলাম। আমি যাই, কালকে থেকে আমার অফিস আছে। ভাইয়া, আমি তোমার সব বিয়ের দায়িত্ব নিয়ে দেখাশোনা করব। সেটা কি আর বলতে, আমি কথাগুলো বলেই চলে যাই সেখান থেকে। আর অদিতি আরিফের দিকে তাকায়। আরিফের বাচ্চা, আজকে আমি তোরে খাইছি শালা। এ নাকি আমার ভাই? ঘরশত্রু বিভীষণ না হয়, ঘরশত্রু আমার ভাই হলে ভালো হতো। কোথায় আমায় সাহায্য করবে তা না, বলছে বিয়ের দায়িত্ব নিতে হবে। রাহুলের বাচ্চা, এতদিন কিছু করিনি আমি তোকে ভালোবাসি বলে, কিন্তু এবার দেখবি আমি কি করি। আমি আমার মেয়েকে নিয়ে রুমে চলে গেলাম। নে এবার কি করবে? ভাবি আর ননদিনী মিলে দেখো কি করবে। আমি গেলাম। ভাবি, তোমার ভাই পোল্ট্রি খেলো কেন এভাবে? জানি না, তবে আমি বুঝতে পারছি কিছু। কি বুঝতে পারছো? রান্না করতে হবে আমার। ধুর ভাবি, আচ্ছা যা করার আমি করব এবার থেকে। আমি রুমে বসে ল্যাপটপে কাজ করছিলাম, তখন অদিতি আমার রুমে এসে রুমের দরজা আটকে দিল। দরজা লাগানোর শব্দে আমি ল্যাপটপ থেকে চোখ সরিয়ে সামনের দিকে অদিতিকে দেখতে পেয়ে বলে উঠি, এই কি ম্যাডাম, আপনি এখানে কেন? আপনি আমার রুমে দরজা লাগিয়ে দিলেন কেন? তুই কাকে যেন বিয়ে করবি বলেছিলি? হ্যাঁ মনে পড়েছে, বৃষ্টিকে বিয়ে করবি তাই না? হ্যাঁ, আমি কি সারা জীবন সিঙ্গেল থাকবো? বিয়ের পর বৃষ্টির সাথে ভিজবো আর করব। তুই কি করবি বৃষ্টির সাথে? দুষ্টুমি করব। মেরে নাক ফাটিয়ে দিব তোর। কেন? বৃষ্টিকে বিয়ে করবি তো? আমায় কিস করেছিলি কেন? আমায় নুপুর পরিয়ে দিয়েছিলি কেন? আমায় ভালোবাসি বলেছিলি কেন? আরে একবার তো আমি কত মেয়ে মুখ হাত দিয়ে চেপে ধরলাম, কি বলতে কি বলে ফেলেছিলাম। ওই কত মানে কি? দেখবে না কি কি করেছি? দেখতে চাই। আমি অদিতি ম্যাডামের দিকে এগোতে লাগলাম, আর ম্যাডাম পেছোতে লাগলো। পেছোতে পেছোতে ম্যাডাম দেয়ালের সাথে আটকে যায়। আমি তখন ম্যাডামের দিকে তাকিয়ে দরজায় সিটকিনি খুলে এক দৌড়ে নিচে চলে এলাম। আন্টি টিভি দেখছিলেন, আর প্রিয়া তখন ঋতুকে খাইয়ে দিচ্ছিল। আমাকে নিচে দৌড়ে আসতে দেখে প্রিয়া বলে, কি ব্যাপার ভাইয়া, তুই এভাবে দৌড়ে এলে কেন? কি আপনার ভাইয়া? আমি কেন ভাইয়া না? আমাকে ভাইয়া না বলে খুশি হব? আচ্ছা আমাকে বল কি হয়েছে? শাকসুনির পাল্লায় পড়েছিলাম, ভাগ্য ভালো কিছু করেনি। যদি হাতের কাছে পেত আমার ঘাড় মটকে দিত। মানে? তেজপাতা। এদিকে অদিতি নিজের মাথায় থাপ্পড় মেরে হাসতেছে তার রুমে চলে যায়। ঋতুর খাওয়া শেষ হলে আমি ঋতুর সাথে শুরু করে দিলাম খেলা। তখন প্রিয়া বলল, তুই আমার মেয়ের সাথে কথা বলছিস না কেন? তোর কি একার মেয়ে? আমি আরিফের মেয়ের সাথে খেলা করছি। প্রিয়া সেখান থেকে চলে যায় রুমে। আরিফ রুমে বসে কাজ করছিল ল্যাপটপে। প্রিয়াকে রুমে আসতে দেখে আরিফ বলে, কি হলো, মন খারাপ কেন? ভাই আমার সাথে এমন ভাবে কথা বলছে, আমি তার কেউ হই না। ও এরকম কথাগুলো শুনতে আমার অনেক কষ্ট হচ্ছে। এই বিষয়ে আমি কোনো কথা বলবো না। হ্যাঁ, তা বলবে কেন? সবসময় নিজেকে সব থেকে বাঁচিয়ে রাখবে, সুবিধাবাদী কোথাকার। আমি ঋতুকে নিয়ে চলে যাই প্রিয়ার রুমে। তারপর প্রিয়াকে উদ্দেশ্য করে বললাম, প্রিয়া, কালকে সকালে আমার সাথে তোকে এক জায়গায় যেতে হবে, রেডি থাকিস। কোথায়? গেলেই দেখতে পাবি। আচ্ছা। দিয়ে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে আমি রেডি হয়ে নিই, নাস্তা করে প্রিয়া আর ঋতুকে নিয়ে গাড়ি কাছে চলে আসি। আপনাদের বলাই হয়নি একটা কথা, আমি দেশে এসে নিজের জন্য একটা রেঞ্জ কভার ব্র্যান্ডের গাড়ি নিয়েছি, যা 70% টাকা অফিস থেকে দেওয়া হয়েছে। আমি গাড়িতে উঠেই অদিতি গাড়িতে উঠে পড়ে। তখন আমি বললাম, আপনি এই গাড়িতে কেন? কোথায় যাবেন? অফিসে যাব। তাহলে নিজের গাড়িতে যান। বলছি কি ভাইয়া, অদিতি যখন বলছে নিয়ে চল আমাদের সাথে, অদিতিকে ওর অফিসে নামিয়ে দিলেই হবে। আর ড্রাইভার থাকতে আমি অন্য গাড়িতে যাব। ওয়েট, কি বলেন আপনি? আমাকে দেখে ড্রাইভার মনে হয়? হ্যাঁ মনে হয়। চুপচাপ গাড়ি চালাও।
আমি কোনো কথা না বলে গাড়ি চালানো শুরু করলাম। অদিতি আমাকে নানান কথা বলছে আর জ্বালিয়ে মারছে। প্রিয়া সেগুলো শুনছে আর হাসছে। কিছু সময় পর আমি অদিতিকে নামিয়ে চলে যাই আমার অফিসে। জয়া নীরব দাঁড়িয়ে আছে তাদের নতুন সিওকে স্বাগত জানানোর জন্য। কিছুক্ষণ পর আমার গাড়ির সাথে আমি অফিসের সামনে, সবাই এগিয়ে আসে। তখন আমি ঋতুকে কোলে করে নিয়ে গাড়ি থেকে নামি। আমার পর প্রিয়াও গাড়ি থেকে নেমে আসে। তারপর একজন মহিলা আমাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানায়। আমাকে আর প্রিয়াকে এত বড় গাড়ি থেকে এত দামি পোশাকে দেখে জয় নীরব আর একজনের হুশ উড়ে যায়। আমি জয় নীরবের সামনে গিয়ে বললাম, আপনারা 3 জন আমার রুমে আসবেন, আর ম্যানেজার সাহেব অ্যাকাউন্ট নিয়ে আমার রুমে আসবেন। আপায় 3 জনে চমকে গেছে আমাকে আর প্রিয়াকে দেখে। তারা মনে করেছিল আমি আর প্রিয়া হয়তো অন্য শহরে চলে গেছি বা কিছু হয়ে গেছে, কিন্তু আমি আর প্রিয়া যে এভাবে ফিরে সবাইকে চমকে দেব সেটা কেউ ভাবতে পারেনি। ভাইয়া এটা কি করে সম্ভব? আর এই বাচ্চাটা কে? হ্যাঁ, সেটাই চিন্তা করছি। আচ্ছা চলো আগে গিয়ে দেখা করে আসি, তারপর না হয় পরে কথা হবে। সবাই মিলে আমার রুমের সামনে এসে বলে, স্যার আসবো। তখন আমি আসার অনুমতি দিলাম আর বসতে বললাম। তারপর আমি ঋতুকে প্রিয়ার কোলে দিয়ে বলা শুরু করি, মিস্টার জয়, আমাকে 4 বছরের হিসাব বুঝিয়ে দেবেন। আর মিস্টার নীরব, আপনার ডিপার্টমেন্টে আপনি যত টাকা খরচ দেখিয়েছেন সেই অনুযায়ী আমাদের প্রোডাক্ট সেল হয়নি কেন? আর মিসেস ওপি, আপনি কোম্পানির বিজ্ঞাপন বাবদ কত টাকা খরচ করেছেন সেটার হিসাব দেবেন। ভাইয়া আসলে ডোন্ট কল মি ব্রাদার, অনলি কল মি স্যার। জয়, বুঝতে পারিনি স্যার, কিন্তু আপনি এখানে? আজকে থেকে কোম্পানির মালিক আমি। এখন কোনো প্রশ্ন না করে আমার হিসাবগুলো বুঝিয়ে দিন। রাহুল, তুমি এই কোম্পানির মালিক? আর এই বাচ্চা? হ্যাঁ, আমি মালিক, আর এই বাচ্চা হলো আমার ভাগ্নি প্রিয়ার মেয়ে। এবার একজন একজন করে হিসাবগুলো বুঝিয়ে দিন। একজন একজন করে হিসাব বুঝিয়ে দেওয়া শুরু করে। 3 জন হিসাব দেওয়া শেষ হলে আমি বললাম, 3 জনই হিসাব দিলেন, কিন্তু আপনারা যা হিসাব দিলেন সেটা আর অফিসের ব্যাংক স্টেটমেন্টে সম্পূর্ণ আলাদা। এখন আপনারা নিজেদের অপরাধ স্বীকার করে টাকাগুলো কি দিয়ে দেবেন নাকি বহিষ্কার করব? 3 জনের ভিতর অনেক খুশি হয়েছে তাদের বহিষ্কারের কথা শুনে। তখন নীরব বলে, স্যার, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন, দয়া করে আমাদেরকে বহিষ্কার করবেন না। হ্যাঁ স্যার, প্লিজ। আপনাদের 3 জনকে বহিষ্কার করা হলো, আর আপনাদের জন্য আরেকটা গিফটও আছে। কি গিফট? ওয়েট, এক্ষুনি দিচ্ছি। আমি কল দিয়ে বললাম, বন্ধু ভেতরে আয়। আমি কাকে কল দিয়ে ভেতরে ডাকলাম কেউ বুঝতে পারছে না। তখন আমার রুমে প্রবেশ করে মিটন, আর মিটনকে দেখে জয় নীরব অপি একসাথে বলে ওঠে, মিটন স্যার, আপনি এখানে? বন্ধু, এবার তুই আসামিদের নিয়ে যেতে পারিস। আসামি মানে? ভাইয়া কি বলছো কি? মিটন এতদিন আমার কথায় সেই অফিসে সিইও-এর চেয়ারে বসেছিল। আমি আমেরিকাতে থাকলেও এই কোম্পানির প্রতি নজর আগে থেকেই ছিল। তারপর মিটনের সাথে কথা হয় আমার। তারপর জানতে পারি মিটন একজন সিআইডি অফিসার। মিটনও আমায় তোদের নামে এবং কিছু ভিডিও দেখায়। তারপর প্ল্যান মিটনকে সিইও করে পাঠিয়ে দিই। মিটন কাজ করে যাচ্ছিল, সাথে অফিসের হিসাবও দেখাশোনা করছিল। তোরা 3 জন মিলে যে ড্রাগস ও মাদকের ব্যবসার সাথে জড়িত আছিস সেটাও জানি। এই কোম্পানি থেকে জালিয়াতি করে নিয়ে টাকাগুলো তোরা কী কাজে লাগিয়েছিস সেগুলো আমি বের করেছি। এবার বাকি কাজ মিটন করবে। বন্ধু, এই নিয়ে পেন ড্রাইভে ওদের সকল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও টাকার পরিমাণ আছে। মিটন বলে, বন্ধু, তোকে অনেক ধন্যবাদ, তুই আমাদের অনেক সাহায্য করেছিস। তুই না থাকলে আমার পক্ষে এদের ধরা কখনোই সম্ভব হতো না। আরে শালা, কি বলিস? হ্যাঁ মিস ওপি, আমাকে তো আপনার 50,000 টাকা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি। আমার ব্যাংক অ্যাকাউন্ট জানলে কি করে? আমি তো আর সিইও এমনি এমনি হইনি। তারপর মিটনের সাথে আসা অফিসাররা 3 জনকে নিয়ে যাচ্ছিল। তখন আমি বললাম, মিস্টার জয় আর নীরব, তোমাদের জন্য তোমার মা অপেক্ষা করছেন জেলে। 3 জনকে নিয়ে যাওয়া হয়। তারপর মিটন, আমি আর প্রিয়া মিলে কিছু কথা বলে মিটন চলে যায়। তারপর আমি আমার বসকে কল দিয়ে সব বলি এবং টাকাগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। তখন বস বলেন, আমি কি আমেরিকাতে ফিরে যাব না, অফিসে থাকবো? তখন আমি বললাম, স্যার, আমি এখানে আছি, আপনি চিন্তা করবেন না। আর কোনো সমস্যা হলে আমায় বলবেন, আমি চলে আসবো। আমি কথাগুলো বলে ফোন রেখে প্রিয়ার দিকে তাকাই। প্রিয়া তো অবাক হয়ে তাকিয়ে আছে। তখন বললাম, কি হয়েছে, চোখ বড় বড় করে তাকিয়েছিস কেন? তুই না বললে চলে যাবি, তাহলে? হ্যাঁ, চলে যাব, তবে বৃষ্টিকে নিয়ে বাংলাদেশে হানিমুনটা সেরে নেবো ভেবেছিলাম, কিন্তু যখন বললি তাহলে চলেই যাব সত্যি এবার। না না, আমি এমনটা বলি নাই ভাইয়া, আমার উপর রাগ করে থাকিস না।
আমার অনেক কষ্ট হয় তুই আমার সাথে কথা না বললে। মাফ করতে পারি এক শর্তে, তুই অদিতির বিয়ে মিটনের সাথে তার ব্যবস্থা করতে পারলে। ভাইয়া তুই তো অদিতিকে। আমার জন্য বৃষ্টি আছে, তাই তোর আমার চিন্তা করতে হবে না। এখন বলো, আমার সাথে কথা বলবো নাকি বলবি না? বল তাড়াতাড়ি। আমি রাজি। পারবো। আজকে থেকে কাজ শুরু। প্রিয়ার আমি চলে যাই বাসায়। রাতে খাবার কসম প্রিয়া বলে ওঠে, মা ভাইয়া বলছিল চলে যাবে আর 6 দিন পরে, আর আমাদের সবকিছু গুছিয়ে নিতে। কেন রে রাহুল? এখানে কাজ শেষ হয়ে গেছে, আর বৃষ্টিও ফোন দিয়ে বলেছে যাওয়ার জন্য, আর এখানে তো কোনো কাজ নেই, তাই থেকে কি করব? ভাইয়া তুই থাক, তোর কাজ আছে। কি? অদিতির বিয়ে তো কাজ করতে হবে। অদিতির বিয়ে মানে? আসলে মা, ভাইয়া তো আমেরিকায় ফিরে গিয়ে বৃষ্টিকে বিয়ে করে নেবে, তাই অদিতি কেন বাদ যাবে? আমি যখন অদিতির জীবনটা এলোমেলো করেছি, তাই আমি ঠিক করে দিব। কি বলছিস কি মা? ছেলে পাবি কই? ছেলে পেয়ে গেছি। রাহুল ভাইয়ার বন্ধু মিটন ভাইয়া, সে সিআইডি অফিসার। আমার মতে মিটন ভাইয়ের মতো ভালো ছেলে কোথাও কেউ পাবে না। কি বলিস ভাইয়া? হ্যাঁ, মিটন তো অদিতি ম্যাডামকে অনেক আগে থেকেই একবার দেখে পছন্দ করে রেখেছিল, কিন্তু তখন আমার কথা শুনে অদিতি রেগে চলে যায়। সবাই খাওয়া দাওয়া করে যার যার রুমে চলে যায়। প্রিয়া অদিতির রুমে গিয়ে দেখতে পায় অদিতি জানালার ধারে দাঁড়িয়ে আছে। তখন প্রিয়া অদিতির কাঁধে হাত দিল। অদিতি প্রিয়ার দিকে তাকিয়ে প্রিয়াকে জড়িয়ে ধরে বলে, ভাবি বারবার কেন আমার সাথে এমন হচ্ছে বলতে পারো তুমি? আমি আমার ভালোবাসাকে হারিয়ে অনেকবার ফিরে পেলাম, কিন্তু এখন আবার কেন আমার সাথে এমন হচ্ছে? বোন তুই আমায় ক্ষমা করে দে। আমি কিছুটা দোষী তোর সাথে এমনটা হওয়ার জন্য। আমি যদি সেদিন তোকে বাধা দিতাম, তাহলে হয়তো এমন দিন আসতো না কখনো। ঠিক আছে, আমিও বিয়ে করতে রাজি আছি। রাহুল যদি বিয়ে করতে পারে তাহলে আমি কেন পারবো না? আমিও পারবো। অদিতি, বিয়ে কিন্তু ছেলে খেলা না, ভেবেচিন্তে বলছো তো তুমি? হ্যাঁ বলছি, তুমি বিশ্বাস করতে পারো। প্রিয়া অদিতির মাথায় হাত বুলিয়ে চলে যায়। পরদিন সকালে আমি মিটনকে ফোন দিয়ে বলি তার পরিবার নিয়ে বিকেলে আসার জন্য। বিকেলে মিটনের পরিবার এসে কথা বলা শুরু হয়। যখন অদিতিকে বলা হয় সে বিয়েতে রাজি কিনা, তখন অদিতি আমার দিকে তাকায়। আমি রাহুলের দিকে তাকিয়ে দেখতে পেলাম রাহুল খুব হেসে হেসে কথা বলছে, হয়তো বৃষ্টির সাথে কথা বলছে। হায় রে ভালোবাসা, যাকে ভালোবাসলাম তাকে পেলাম না, আর যাকে চিনি না তাকে এখন বিয়ে করতে হচ্ছে। আমরা যেখানে বসে আছি সেটা বোধহয় রাহুল ভুলে গেছে। আমি রাজি। অদিতি কথাগুলো শুনে সবাই খুশি হয়ে যায়। অদিতি আর মিটনের বিয়ে ঠিক হয় সামনের শুক্রবার। মিটনের পরিবার সবার সাথে কথা বলে চলে যায়। আমি এসে সবার সাথে বিয়েতে কী হবে সেটা নিয়ে প্ল্যান করা শুরু করি। তখন অদিতি সেখান থেকে উঠে ছাদে চলে যায়। অদিতি ছাদে গিয়ে মাটিতে বসে কান্না করছে। কিছুক্ষণ পর আমি ছাদে চলে আসি এবং দেখতে পাই অদিতি কান্না করছে। তখন আমি অদিতির সামনে গিয়ে বললাম, ম্যাডাম একটা কথা ছিল। রাহুলের কণ্ঠ শুনে তাকিয়ে দেখলাম রাহুল দাঁড়িয়ে আছে আর রাহুলকে অনেক খুশি লাগছে। তখন বললাম, কি হয়েছে? বিয়ের কার্ডটা কোন ডিজাইনের দেব? তোর পছন্দের কালার দিয়ে দে, যেহেতু তুই এই বিয়ের কাজ করছিস। আমি নিচে চলে আসি। এদিকে নীরবার জয় তার মাকে বলছে, মা তুমি জেলে কেন? আমরা তো আমাদের পাপের শাস্তি পাচ্ছি, কিন্তু কিসের শাস্তি পাচ্ছ? আমিও আমার পাপের শাস্তি পাচ্ছি রে। মানে? রাহুলের মাকে আমি মেরেছিলাম বিষ দিয়ে, আর রাহুল সেটা জানতে পারে তোদের মামার মাধ্যমে। কিন্তু রাহুল যে এটা মনে রাখবে আমি বুঝতে পারিনি। তবে আজকে একটা প্রবাদ কথার সত্যতা প্রমাণিত হলো যে পাপ কখনো তার বাপকেও ছাড় দেয় না রে, কখনো না। এভাবে কেটে যায় 6 দিন। আজকে অদিতির বিয়ে। বিয়ে সকলকে শেষ করে অদিতি তার বাড়ি ছেড়ে মিটনের বাড়ির উদ্দেশ্যে পথ চলা শুরু করলো। তবে আজকে অদিতি আমাকে সারা বাড়ি খুঁজে পায়নি। কালকে আমি বলেছিলাম আজকে বৃষ্টি আসবে, আর বাড়িতে হয়তো আমি এখন বৃষ্টির সাথে রয়েছি। অদিতির চোখ দিয়ে বৃষ্টি হচ্ছে আর বাহিরেও বৃষ্টি হচ্ছে। অদ্ভুত কি একটা মিল রয়েছে। কিছুক্ষণ পর অদিতি পৌঁছে যায় মিটনের বাড়িতে। তখন অদিতিকে নিয়ে বসে রাখা হয় মিটনের রুমে। অদিতি কান্না করে যাচ্ছে অনবরত, আর কিছুক্ষণ পর হয়তো সে হয়ে যাবে অন্যের অধীন। তার ভালোবাসার মানুষকে বলে যে ভালোবাসতে হবে অন্য একজনকে। রাত 11টায় দরজা ঠেলে কে প্রবেশ করে। তারপর দরজা লাগিয়ে দিয়ে বিছানায় এসে বসে। অদিতি কিছুটা পিছিয়ে যায় আর বলে ওঠে,
দেখুন, আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, আমি অন্য একজনকে ভালোবাসি। আমি আপনাকে কখনো স্বামীর মর্যাদা দিতে পারবো না। আপনি যদি জোর করেন তাহলে আমি কিন্তু গলায় ফাঁস দিব। তাই বলছি, আমার কাছে স্বামীর অধিকার ফলাতে আসবেন না। আমি আগেও বলছি, এখনো বলছি, আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। তাহলে কি মিঠুনকে স্বামী হিসেবে মানো? লোকটার কথা শুনে অদিতি ঘোমটা তুলে তাকে দেখতে পায় আমি বর্ষেসে দাঁড়িয়ে আছি। অদিতি আমাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, আর আমি হেসে যাচ্ছি অদিতির কান্না দেখে। অদিতি চোখের জল মুছে আমাকে উদ্দেশ্য করে বলে, এসবের মানে কি? আর তুমি কেন বরের পোশাকে দাঁড়িয়ে আছো? আজকে আমার বিয়ে, আমি বরের পোশাক পরবো না তো কে পরবে, মিঠুন নাকি? সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। ইটস রিভেঞ্জ টাইম বেবি। কিসের রিফেন্স? তোমার বিয়ের কথা শুনে আমি অনেক কান্না করেছিলাম সেদিন, কিন্তু তুমি কি করলে? তুমি প্রিয়াকে বলতে বললে তোমার বিয়ে হয়ে গেছে। রাহুলের বাচ্চা তুলে তো আমি খাইছি রে। এতদিন কি কম কষ্ট পেয়েছি? বিয়ের ব্যাপারে সবাই জানতো, তাই না? না, বিয়ের পর সবাই জেনেছে, কিন্তু তুমি বুঝতে পারোনি। আজকে তোর ভালোবাসারে ফুল স্টপ বসিয়ে দিলাম। তোর ভালোবাসা বন্ধ। তুই সর আমার বিছানা থেকে। ও আচ্ছা, আমার কোনো সমস্যা নেই। আমার বৃষ্টি আছে আর আমি আছি। আজকে না হয় আমি ছাদে গিয়ে বৃষ্টির সাথেই বাসর করব। বৃষ্টি ছাদে অপেক্ষা করছে আমার জন্য। তুমি ঘুমিয়ে পড়ো, আমি আসি কেমন? কথাটা বলে আমি বিছানা ছেড়ে উঠে এক পা বাড়াতেই অদিতি আমাকে টানমের বিছানায় ফেলে দিয়ে আমার উপর উঠে আমার গলা চেপে ধরে। কি বলি তুই? বিয়ে করবি আমাকে আর বাসর করবে ওই মেয়ের সাথে? তোকে তো আমি মেরেই ফেলবো। আমি কি মেয়ে বৃষ্টির কথা বলছি নাকি? মানে? আমি আকাশের বৃষ্টির কথা বলছি। আর এখন তো বর্ষাকাল চলে, আর এই বৃষ্টি আমার খুব ভালো লাগে। তার মানে তুই ইচ্ছে করে আমাকে কষ্ট দিয়েছিস মিথ্যা কথা বলে? আজকে তোকে শাস্তি দিব, কঠিন শাস্তি, যা তুই কখনো ভুলতে পারবি না। এক মিনিট, আগে পাঠক আর পাঠিকাদের কাছ থেকে ছুটি নিয়ে আসি, তা না হলে আমার শাস্তি সবাই দেখে নেবে। তাড়াতাড়ি চলে আয়। তো প্রিয় পাঠক আর পাঠিকাগণ, এবার যাই আমার ম্যাডামের কাছে, দেখি ম্যাডাম আমায় কী শাস্তি দেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ।